স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, জেন্টলম্যান এন্ড লেডিস, আজকে আমাদের টপিক হচ্ছে এই দুইটা। এটাতে যাওয়ার আগে আমি একটু রিভিশনে যাব। লাস্ট ক্লাস হয়েছিল এগুলোর উপরে। এক মিনিট, আসতেছি আপনাদের সবার কোয়েশ্চেনে। আচ্ছা, হোয়াট ইজ কিওয়ার্ড, টাইপস অফ কিওয়ার্ড, keyword research, free and paid method. প্রথমে আসি আমরা এটা নিয়ে একটু রিভিশন করি প্রিভিয়াস ক্লাস। হোয়াট ইজ কিওয়ার্ড, এটা কি আমাদের ক্লিয়ার কনসেপ্ট? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করেন। হ্যাঁ, এটাতে আসতেছি সফটওয়্যারের দিকে আমরা একটু পরে যাচ্ছি। আগে আমাকে এটা ক্লিয়ার করেন যে কিওয়ার্ড কি জিনিস এসইও তে, এই জিনিসটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করেন। এই কনসেপ্টটা ক্লিয়ার সবার? গুড। এসইও কি জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার? গুড, ভেরি গুড। আচ্ছা, এই দুইটা জিনিসে যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে এসইও তে আমরা অনেক দূর আগে গেছি। ঠিক আছে, এসইওর কনসেপ্ট আর কিওয়ার্ড কি জিনিস, এই দুইটা জিনিস আমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে এসইও তে আমরা একটা বড় স্টেপ ওভারকাম করছি। অলরাইট। আচ্ছা, টাইপস অফ কিওয়ার্ডস, বেশ কিছু টাইপস এর কিওয়ার্ডস আমি ওই দিন দেখাইছিলাম আপনাদের, শর্ট টেল, লং টেল, ঠিক আছে, এলএসআই, তারপর আপনার ওই যে হাই ইন্টেন্ট কিওয়ার্ড, ধরেন বাই, পারচেজ, এই টাইপের কিওয়ার্ডস। এই জিনিসগুলো কি ক্লিয়ার? আমি কিন্তু স্লাইড দিয়ে দিয়েছিলাম মনে হয় আপনাদের সবাইকে। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? নার্গিস আপু, আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? ইউ আর সিক, রাইট? আচ্ছা ঠিক আছে, এই ক্লাস ফলো করতে থাকেন। রাইট, লাস্ট ক্লাসের কি ভিডিও পাইছিলেন? কই দিছিলাম জানি, আমি ভিডিও ভুলে গেছি। আমি ইউটিউবে দিছি, রাইট? ইউটিউবে কি পুরো টপিক কভার করছিলাম আমি ভুলে গেছি, আই এম সরি। আচ্ছা, কভার তো করছি, মানে পুরো টপিকটা কভার করা তো আছে। আচ্ছা, আচ্ছা, যারা ক্লাস করছে তাদের জন্য এটা না, কিন্তু যারা করে নাই তাদের ক্ষেত্রে এটা ইনাফ হবে না। ইউটিউবে তো এনাফ হবে না, কারণ ওনার তো ডিটেইলস শুনতে পায় না। ওটা ডিটেইলস নিয়ে কোনো আলোচনা আছে। আচ্ছা, ওটা তো জাস্ট আমি বেসিকটা দেখাই গেছি, রাইট? আচ্ছা আপু, ডোন্ট ওয়ারি, আমি যতটুকু পসিবল আপনাকে হেল্প করার ট্রাই করব। ঠিক আছে, ভিডিও করা আছে, যতটুকু সম্ভব আপনি বোঝার চেষ্টা করেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, বাট ইউ হ্যাভ টু আস্ক। আপনি যেহেতু ক্লাস মিস দিচ্ছেন, আমরা ইম্পর্টেন্ট একটা টপিক কভার করছি। এসইও ক্লাসে কি ছিলেন? লাস্ট ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, ওটা যেহেতু মিস করছেন, ওইটা রিলেটেড যত টপিকস আছে যে জায়গায় আপনি বুঝবেন না, আগে ভিডিওগুলো দেখেন, কোয়েশ্চেন্স নোট করেন, দেন অ্যাস্ক মি। তাহলে একটু তাড়াতাড়ি আমি আপনাকে মানে যে গ্যাপটা পড়েছে সেটা আমি ফিল আপ করে দিতে পারবো। ঠিক আছে আপু? অলরাইট, সো হোয়াট ইজ কিওয়ার্ড সেটা আমাদের ক্লিয়ার, টাইপস অফ কিওয়ার্ড আমাদের ক্লিয়ার। আমরা আটকায় আছি কোথায়? কিওয়ার্ড রিসার্চ টুলসে। আচ্ছা, এই দুইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, এই দুইটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এক মিনিট, এই দুইটা বাদ দিয়ে দিলাম, আমরা কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে কিছুক্ষণ দেখবো আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে। এখন রাকিব ভাই বলেন, কিওয়ার্ড অ্যালগরিদম কি জিনিস? কিওয়ার্ড অ্যালগরিদম না, গুগল অ্যালগরিদম, সার্চ ইঞ্জিন অ্যালগরিদম। সার্চ ইঞ্জিন অ্যালগরিদমের কি কোনো ইস্যুস? If you have any questions, ask here. No interchatting, even about any particular topic. If you're discussing about a topic, it's fine, but ask here. During the class, no internal communication. Please kindly keep a note of it. I've been telling this from day one. Yes, sir. All right. গুগল অ্যালগরিদম নিয়ে এখান থেকে একজন খুব ভালো ডেফিনেশন দিছিল, আমি ভুলে গেছি, কে জানি।
গুগলের অ্যালগরিদমের উপর ডেফিনেশনটা কে দিতে পারবে? জিনিসটা কি? গুড, সেট অফ রুলস। আচ্ছা, লাউডার পারভেজ ভাই। গুগলের নীতিমালা হুম হুম অ্যালগরিদম বলা হয় যেটার উপর বেস করে গুগল কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ আনে। হুম, ঠিক আছে, বেসিকটা ঠিক আছে। রাকিব ভাই, গুগল অ্যালগরিদম জিনিসটা কি আবার শুনেন আপনারা সবাই। লাইক ফর এক্সাম্পল, প্রতিটা ইউনিভার্সিটিতে টপ করার জন্য, যারা টপ করে, ইউনিভার্সিটি টপার যারা হয় বা সেমিস্টার টপার যারা হয়, কিছু রিকোয়ারমেন্ট থাকে। শুধু রেজাল্ট ভালো হলে কিন্তু হয় না, আরো অনেক রিকোয়ারমেন্ট থাকে। ধরেন আপনি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হবেন, প্রতিটা ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেয়, ঠিক আছে? সেটার জন্য কিন্তু বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। শুধু আপনার রেজাল্ট ভালো, আপনি ভালো জিপিএ অ্যাকোয়ার করতেছেন তা কিন্তু না। কিছু বলবেন তোমাকে? শুধু কিন্তু সেটা ইনাফ না, বেশ কিছু সেট অফ রুলস আছে যেটার উপর বেস করে তারা এই ডিসিশন নেয় বা সিলেক্ট করে যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার কে হবে। লাইকওয়াইজ গুগলও বেশ কিছু রিকোয়ারমেন্টের উপর বেস করে একটা ওয়েবসাইটের পারফরমেন্স মেজার করে। একটা ওয়েবসাইট যে সার্চ রেজাল্টে পজিশন পায়, সেটা প্রথম পেজে হতে পারে, দ্বিতীয় পেজে হতে পারে, তৃতীয় পেজে হতে পারে, এইটা ডিসাইড করে গুগলের অ্যালগরিদম, যেটা সম্পূর্ণ অটোমেটেড, ম্যানুয়াল কিছু না। গুগল অলরেডি একটা অ্যালগরিদম বা সেট অফ রুল স্ট্যাবলিশ করে রাখছে ওদের সিস্টেমে, যেটা অটোমেটিকলি চেক করতে থাকে একটা ওয়েবসাইটের পারফরমেন্স, ওইটার লোডিং টাইম, ওয়েবসাইট কতটুকু ভারী, কতটুকু হালকা, কত তাড়াতাড়ি লোড হচ্ছে, এটার ভিউ কেমন, কি পরিমাণ ট্রাফিক আসতেছে ওয়েবসাইটে, কতক্ষণ মানুষ ওই ওয়েবসাইটে থাকতেছে, কতক্ষণে ওই ওয়েবসাইট থেকে বাউন্স করতেছে, ওই ওয়েবসাইট কিরকম শেয়ার হচ্ছে, এই সব ইনফরমেশন কিন্তু গুগলের কাছে থাকে। এন্ড এগুলোর উপর বেস করে গুগল একটা ওয়েবসাইটের পজিশন নির্ধারণ করে যে এই ওয়েবসাইটটা প্রথম পেজে থাকবে, প্রথম পেজে থাকলে কত নাম্বারে থাকবে। বুঝতে পারছেন? এখন ক্যাচ হচ্ছে এই যে আমি এতক্ষণ ধরে আপনাকে বললাম না কিছু ব্যাপার যে কোনগুলোর উপর বেস করে গুগল ডিসিশন নেয়, এটা টোটালি আননোন। আমি যে ইনফরমেশন গুলা দিচ্ছি এগুলা হচ্ছে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। ধরেন আমার আগে কেউ এই কাজগুলা করে আসে, গত 10-15 বছর ধরে যারা এসইও করতেছে তারা এই জিনিসগুলো আইডেন্টিফাই করছে। বাট গুগল কখনো কোনোদিনও ওদের অ্যালগোরিদম কিভাবে ওরা ডিসাইড করে যে একটা ওয়েবসাইটের পজিশন ওরা কিভাবে নির্ধারণ করতেছে, এটা কখনো ওরা অফিসিয়ালি অ্যানাউন্স করে না, করবেও না, ইন ফিউচারও করবে না। ওরা এটা কখনো বলে দিবে না যে আমাদের অ্যালগোরিদম এটা এইভাবে স্পেসিফিকলি এইভাবে আমরা ওয়েবসাইটের পারফরমেন্স নির্ধারণ করি। এই জিনিসটা ওরা কোনোদিনও কখনোই অফিসিয়ালি অ্যানাউন্স আগেও করে নাই, ভবিষ্যতেও করবে না। ওরা জাস্ট এতটুকু অ্যানাউন্স করছে যে আমাদের একটা অ্যালগোরিদম আছে যেটার উপর বেস করে আমরা একটা ওয়েবসাইটের পজিশন নির্ধারণ করি। এর চেয়ে বেশি ওরা কখনো কোনো কিছু ডিসক্লোজ করবে না। হ্যাঁ, গুগল অ্যালগোরিদম নিয়ে যদি আপনারা রিসার্চ করেন, বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন ব্লগে যান, বিভিন্ন বই পড়েন, তাহলে আপনারা দেখবেন কি অনেক বড় বড় এসইও এক্সপার্ট যারা আছে, যারা 20-25 বছর ধরে এসইও করতেছে, তারা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করছে, কিন্তু এটা তাদের ইনফরমেশন, এটা কিন্তু গুগলের ইনফরমেশন না। ওইটার উপর বেস করে আমরা কাজ করি এবং রেজাল্টও পাই, কিন্তু গুগল কখনো সেটাকে অ্যাকনলেজ করে নাই, করবেও না। গুগল মনে করে যে আমরা আমাদের অ্যালগোরিদম যদি বলে দেই, এটা অনেকটা এরকম যে কোশ্চেন পেপার আউট করা এক্সামের আগে, সো গুগল ওটা করবে না। গুগলের কথা হচ্ছে যে আপনারা কষ্ট করে পরীক্ষা দিয়ে স্টাডি করে চ্যালেঞ্জ ফেস করে র্যাঙ্কিং আসে, বুঝতে পারছেন? ওদের পেজে র্যাঙ্ক করার যেই রিকোয়ারমেন্ট, সেটা যদি ওরা ডিসক্লোজ করে দেয় তাহলে ওদের বিজনেস ডাউন হয়ে যাবে। আপনারা অ্যাড দিবেন না গুগলে, এটা কেন করবে? ওরা কখনোই করবে না। অ্যালগোরিদমের ব্যাপারটা কি ক্লিয়ার, রাকিব ভাই? আবার কনফিউজ হলে আবার জিজ্ঞেস করবেন, কোনো প্রবলেম নাই, বাট আস্ক। পারভেজ ভাই, হ্যাঁ গোন। একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কিওয়ার্ড মানে বসানো যাবে, লোয়ার আইডেন্টিফাই কিওয়ার্ড এগুলো। আচ্ছা, পারভেজ ভাইয়ের কোয়েশ্চেন হচ্ছে, আমি রিপিট করতেছি, বিকজ পারভেজ ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আপনাদের সবার জন্য জরুরি। সেটা হলো যখন আপনারা পাবলিক স্পিকিং করবেন ইন ফিউচার, রাইট? ধরেন আপনারা কেউ বিজনেস করতেছেন অথবা আপনারা কোনো ইন্টারভিউ বোর্ডে বসছেন,
ইন্টারভিউ দেওয়ার জন্য গেছেন, কোনো জবের জন্য গেছেন, বা হোয়াট এভার ইউর অবজেক্টিভ ইজ, দুইটা জিনিস খেয়াল রাখবেন। ইউ হ্যাভ টু বি লাউড। লাউড বলতে অতিরিক্ত লাউড না। আমি যেই ভয়েসের কথা বলতেছি এটা না, এটা থেকে 30% কম। এক মিনিট, এটা থেকে 30% কম, এটা খুব জরুরি। ঠিক আছে, কিপ ইউর আই কন্ট্যাক্ট। এই দুইটা জিনিস আপনারা সবসময় নোট রাখবেন। এটা আমি কোর্সের বাইরে একটা জিনিস শেয়ার করতেছি। যদি আপনারা ইন্টারভিউ দিতে চান অথবা পাবলিক স্পিকিং করতেছেন অর হোয়াট এভার ইউ আর ডুইং, কিপ ইউর আই কন্ট্যাক্ট। অডিয়েন্সের সামনে, ধরেন ইন্টারভিউ বোর্ডে বসছেন, আপনাদের সামনে 3জন বড় বড় অফিসিয়াল বসা আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, সবার চোখের দিকে তাকায় কথা বলবেন। অ্যাড্রেস এভরিওয়ান। ঠিক আছে, সবার চোখের দিকে তাকায় আই কন্ট্যাক্ট রেখে কথা বলবেন। আই কন্ট্যাক্ট যাতে এদিক সেদিক না হয়। আর আমি এখন যেই টোনে কথা বলতেছি এটার থেকে 30% কম। ঠিক আছে, আর এই জিনিসটা জাস্ট সবাই আপনারা খেয়াল রাখবেন। যাদের জোরে বা টোন ঠিক করে কথা বলতে প্রবলেম হয়, আপনারা প্র্যাকটিস করবেন যাতে এই জিনিসটা আপনারা ঠিক করতে পারেন, কারণ এটা খুব কাজে দিবে। অ্যান্ড অলওয়েজ কিপ আই কন্ট্যাক্ট। চোখ নিচের দিকে ডানে বামে যাবে না। যাদের সাথে কথা বলবেন কিপ ইউর আইস স্ট্রেট। আচ্ছা, পারভেজ ভাইয়ের কোশ্চেন হচ্ছে একটা ওয়েবসাইটে আমরা মাল্টিপল কিওয়ার্ড ইউজ করতে পারবো কিনা, ধরেন হাই মানে ডিফিকাল্ট আর ইজি কিওয়ার্ডের মিক্সচার। ডিফিকাল্ট কিওয়ার্ড কি জিনিস? কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে আমাকে কে বলতে পারবে? যে কিওয়ার্ডগুলো র‍্যাঙ্কিং করাতে একটু টাফ হয়ে যায়। আচ্ছা, আর কে বলতে পারবে? হ্যাঁ, এখন বলেন ভাই, আপনার ডেফিনেশনটা বলেন। কম্পিটিশন বেশি আর কম, কি টাইপের কম্পিটিশন বেশি? মানে কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করার জন্য। গুড, গুড, ঠিক আছে। ভলিউম যত বেশি হবে ওইটার কম্পিটিশন তত বেশি, কারণ ওইটা নিয়ে অনেকেই কাজ করতেছে। বুঝতে পারছেন? এই এক্সপ্লেনেশনটা এরকম হবে। র‍্যাঙ্কিং করতে ডিফিকাল্ট, বাট কি টাইপের ডিফিকাল্টিস? অ্যাগেইন টেল মি। কিওয়ার্ড ডিফিকাল্টি আর সার্চ ভলিউম দুটো রিলেটেড একটা হ্যাঁ, রিলেটেড। আপনি আমাকে যেমন আনসার করলেন যে র‍্যাঙ্ক করতে ডিফিকাল্ট হবে, কি কি ডিফিকাল্টিস ফেস করে? বুঝি নেই। অ্যানসারটা উনি করছে। আচ্ছা, আপনি করছিলেন, আই এম সরি। কি কি ডিফিকাল্টিস ফেস করে? একটা হলো এই ভলিউম একটা যে টাইমের মধ্যে বেশি পরিমাণ নিয়ে, আর হলো যে অ্যাক্টিভিটি র‍্যাঙ্ক করাতে হয়, র‍্যাঙ্কিং এর যে ফ্যাক্টরগুলো আছে। আচ্ছা, একটু স্ক্যাটার্ড আছেন, আমি জিনিসটা আবার এক্সপ্লেন করে দিই। ঠিক আছে, কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি। ঠিক আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? কিওয়ার্ড অ্যানালাইসিস করার সময় আমরা এই কয়েকটা ডেটা দেখতে পাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? একটা হচ্ছে এসভি ইকুয়ালস টু সার্চ ভলিউম। আরেকটা হচ্ছে কেডি ইকুয়ালস টু কিওয়ার্ড ডিফিকাল্টিস। আরেকটা হচ্ছে কি? আসতেছি ওটাতে, আপনার কোশ্চেন আনসার আসতেছি। একটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, একটা হচ্ছে সার্চ ভলিউম, আরেকটা হচ্ছে সিপিসি। সিপিসির ফুল মিনিং কে বলতে পারবে? গুড, কস্ট পার ক্লিক। এখন ফর এক্সাম্পল আমরা সবাই খেয়াল করবেন, কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতেছি। এখন আমরা ফর এক্সাম্পল ধরেন আমাদের বিজনেস হচ্ছে রেস্টুরেন্ট। ঠিক আছে, এন্ড আমাদের ওয়েবসাইট, মানে আমরা যে রেস্টুরেন্ট বিজনেস করতেছি এই রেস্টুরেন্টটা ধরেন আমরা সবাই আমরা যে রেস্টুরেন্টটা করতেছি এই রেস্টুরেন্টে আমরা জাস্ট বার্গার সেল করি। ঠিক আছে, আমাদের একটা বার্গার রেস্টুরেন্ট আছে ঢাকায়। এখন ধরেন আমাদের
আমরা একটা ওয়েবসাইট খুলছি, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনলাইনেও বার্গার সেল করতে পারবো। অনলাইনে যে যদি কেউ অর্ডার করে, তাইলে আমরা তার বাসায় বার্গারটা পৌঁছায় দিয়ে আসবো অল ওভার ঢাকা সিটি। ধরেন এটা আমাদের বিজনেস, ঠিক আছে। এখন আমি কিওয়ার্ড সিলেক্ট করছি বেস্ট বার্গার ইন ঢাকা। এটা লিখে কেউ সার্চ করলে তাতে আমাদের ওয়েবসাইট গুগলের প্রথম পেজে চলে আসে। আমরা এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করছি, অলরাইট। এখন যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, তখন ধরেন এখানে দিলাম আমি বেস্ট বার্গার ইন ঢাকা। বেস্ট বার্গার ইন ঢাকা, ঠিক আছে। এখন ধরেন এটার সার্চ ভলিউম ধরে নেই আমি প্রতি মাসে 1000, ধরে নেই প্রতি মাসে 1000 লোক গুগলে সার্চ করতেছে এই কথাটা লিখে, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে আমি এখন ধরে নেই এটা কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 80। কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে আমরা বুঝতেছি যে কি পরিমাণ কম্পিটিশন একটা পার্টিকুলার কিওয়ার্ডে আছে। একটা পার্টিকুলার কিওয়ার্ডে কিওয়ার্ড ডিফিকাল্টি 80 যদি থাকে, দ্যাট মিনস এটা কম্পিটিশন খুবই হাই, প্রচুর মানুষ এটা নিয়ে কাজ করতেছে। যদি এটা 70 থাকে, স্টিল এটা হাই। যদি সবাই খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট, যদি 60 থাকে স্টিল হাই, যদি 50 থাকে ইউজেবল, স্টিল হাই কিন্তু স্টিল আপনার চান্স আছে, ঠিক আছে। যদি 50 নিচে হয়, যদি এটা লেস দেন 50 হয়, দেখতে পাচ্ছেন তো সবাই না? কারণ ওকে, যদি এটা লেস দেন 50 হয় তাইলে ইটস গুড, তাইলে ইটস ভেরি গুড। বুঝতে পারছেন আপনারা? যদি 50-এর নিচে হয় কিওয়ার্ড ডিফিকাল্টি, তাইলে এটা খুবই প্র্যাকটিক্যাল আমাদের জন্য, বিকজ এটাতে কম্পিটিশন যেতটুকু আছে ওটা আমরা হ্যান্ডেল করতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করেন সবাই, কিওয়ার্ড ডিফিকাল্টি 80, এটা নিয়ে প্রচুর মানুষ কম্পিট করতেছে। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, সব বিজনেসেই তো কম্পিটিশন আছে, রাইট? প্রতিটা বিজনেসে কম্পিটিশন আছে, তো আমরা কি অ্যাভয়েড করব? কম্পিটিশন তো থাকবেই, তো আমরা কাজ করব না কেন? এখন একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি 80 হতেই পারে, এটা নিয়ে অনেকেই কাজ করতেছে ধরেন ঢাকায়, রাইট? অনেক বার্গার রেস্টুরেন্ট আছে, সবাই বেস্ট বার্গার ইন ঢাকা দিয়ে গুগলে প্রথম পেজে আসতেছে, তো তাই বলে কি আমরা চেষ্টা করব না? এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে কিওয়ার্ড ডিফিকাল্টি হাই হইলেও আমরা কেন ট্রাই করব না, রিজন গুলা কি কি? আমি আপনাদের কিছু সিনারিও বলি এখানে। কিওয়ার্ড ডিফিকাল্টি 80, সিপিসি বা কস্ট পার ক্লিক আমি ধরি $2। আসতেছি, পুরোটা বুঝেন আগে। $2, ঠিক আছে। এখন ঠিক আছে, আচ্ছা। এখন একটা জিনিস সবাই খেয়াল করেন, সার্চ ভলিউম 1000, কিওয়ার্ড ডিফিকাল্টি 80, ঠিক আছে। কস্ট পার ক্লিক হচ্ছে $2। এখন $2 কস্ট পার ক্লিক হলে সার্চ ভলিউম নরমালি আর একটু বেশি হয়, আমি 3000 করে দিলাম। 3000 মানুষ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে প্রতি মাসে, ঠিক আছে। এখন এই টাইপের কিওয়ার্ড যেগুলা আপনি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি 80 বা 70-র উপরে, যেগুলা মোটামুটি ডিফিকাল্ট, সেই ক্ষেত্রে ইস্যুস গুলা কি কি হয়? ইস্যু নাম্বার 1 খেয়াল করেন সবাই, ইস্যু নাম্বার 1 হচ্ছে ইট টেকস আ লং টাইম টু র্যাঙ্ক ফর দিস কিওয়ার্ড।
এই কিওয়ার্ড দিয়ে যদি আপনি কাজ করা শুরু করেন, যদি গুগলের প্রথম পেজে আপনারা আসতে চান, তাইলে আপনাদের কমপক্ষে 1 বছর টাইম হাতে রাখতে হবে। 1 বছরের আগে অনলাইনে গুগলের মাধ্যমে আপনারা কোনো সেল করার চিন্তা করতে পারবেন না। কারণ বার্গার কেনার জন্য গুগলে কেউ কখনো সেকেন্ড পেজে যাবে না, যা কেনাকাটা করার প্রথম পেজ থেকেই করবে। কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি যদি বেশি থাকে তাহলে মিনিমাম 1 বছর আপনাকে ইনভেস্টই করতে হবে। কারণ এটার পিছনে মানে এত কম্পিটিশন থাকবে যে আপনাদের যদি র্যাঙ্ক করতে হয় তাইলে আপনাদের লং টাইম এটা নিয়ে কাজ করতে হবে, প্রচুর ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, ওয়েবসাইটের বয়সের একটা ব্যাপার থাকবে যে কত এইজ হবে আপনার ওয়েবসাইট, কত ম্যাচিউর হবে আপনার ওয়েবসাইট, সবকিছু মিলায় আপনার কমপক্ষে 1 বছর ডিফিকাল্ট কিওয়ার্ড নিয়ে যদি আপনারা কাজ করতে চান। এটা হবে আপনার ইস্যু নাম্বার 1। ইস্যু নাম্বার 2 হবে ডিফিকাল্ট কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে ইট উইল বি এক্সপেন্সিভ, কারণ আপনার প্রচুর প্রমোশন করতে হবে, আপনার ফেসবুকে অ্যাড দিতে হবে এই কিওয়ার্ডে আপনার ওয়েবসাইট লিংক করে, তারপর আপনার গুগলে অ্যাড দিতে হবে, বুঝছেন? আপনার বেশ কিছু পেইড অ্যাডভার্টাইজমেন্টের দিকে যেতে হবে যদি নাকি আপনারা ডিফিকাল্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান। তারপরও 1 বছর লাগবে। 1 বছর আমি আপনাকে একেবারে কম বলছি, একেবারে কম বলছি। 1 বছরের বেশিও লাগতে পারে, এটা হচ্ছে মিনিমাম 1 ইয়ার। বুঝাতে পারছি? সো এইসব ইস্যুর কারণে নর্মালি আমরা ডিফিকাল্ট কিওয়ার্ড গুলাকে অ্যাভয়েড করার ট্রাই করি। বুঝতে পারছেন? হ্যাঁ, 1 মিনিট আসতেছি ভাই। যদি আপনার হাতে ইনভেস্টমেন্ট থাকে, আপনি ধরে নিয়েছেন যে না আমি এই কিওয়ার্ডেই আসবো, আমার এই 3000 কাস্টমার লাগবে আমার ওয়েবসাইটে, খেয়াল করেন এই 3000 কাস্টমারকে আমার ওয়েবসাইটে লাগবে এবং আমি এই কিওয়ার্ডেই র্যাঙ্ক করব, তখন কি হবে যে আপনি এটা নিয়ে অবশ্যই কাজ করতে পারেন, কিন্তু সেটার জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এই দুইটা ইস্যুর জন্য। আপনি যদি চিন্তা করেন একটা কি ডিফিকাল্ট কিওয়ার্ড নিয়ে যেখানে 3000 কাস্টমার আছে, 3000 কাস্টমার সার্চ করতেছে আপনাদের, যে আপনারা 6 মাস 3 মাসে চলে আসবেন, ওই চিন্তা নিয়ে ডিফিকাল্ট কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে না। আপনাদেরকে প্রথমে ধরে নিতে হবে যে আমাকে 1 বছর টাইম দিতে হবে, 1 বছরের আগে আমি কোনো বিজনেস পাবো না এই কিওয়ার্ড থেকে, then you will be able to make it. ভাই কোশ্চেন ছিল আপনার? লোকাল, যদি আপনি লোকাল এসইও করেন, যদি আপনাদের বিজনেস লোকাল থাকে তাইলে আপনারা লোকালটা ধরবেন, যদি ইন্টারন্যাশনাল হয় ইন্টারন্যাশনাল ধরবেন। কিওয়ার্ড ডিফিকাল্টিসে যে 80 আছে, এটা কি 80 জন আমার কম্পিটিটর যারা অলরেডি এই মার্কিংটা করে হচ্ছে কিছু জিনিসের উপর বেস করে, একটা হচ্ছে যে কি পরিমাণ সার্চ হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে, দ্বিতীয়ত এই কিওয়ার্ডে অলরেডি কি পরিমাণের অ্যাড দেওয়া আছে, পেইড অ্যাড দেওয়া আছে, তারপর এই কিওয়ার্ড নিয়ে অলরেডি কারা কারা র্যাঙ্ক করে বসে আছে। ধরেন ফর এক্সাম্পল আমি বেস্ট বার্গার ইন ঢাকা, আমি লাইভ দেখি, গেলাম গুগলে সার্চ করি, প্রথমে কে tripadvisor.com, এটা কিন্তু বিশাল বড় ওয়েবসাইট। এই কিওয়ার্ড দিয়ে খেয়াল করেন এখানে যতগুলা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলা বয়স কমপক্ষে 5 থেকে 10 বছর। বুঝতেছেন আপনারা? এখানে আপনারা যতগুলা ওয়েবসাইট দেখতেছেন, এই যে দেখেন মিডিয়াম বসে আছে এখানে, মিডিয়াম কিন্তু বিশাল বড় ওয়েবসাইট। এই ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইসর বড় ওয়েবসাইট, এটা কে জানে না? ট্রিপঅ্যাডভাইসর হচ্ছে কমপক্ষে আপনার 7-8 বছর ধরে মার্কেটে। তারপর আপনার tbsnews.net, এটা একটা রেপুটেড নিউজ সাইট। তারপর আছে আপনার মিডিয়াম, মিডিয়াম হচ্ছে ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড সাইট। এইসব ওয়েবসাইটের সাথে যখন আপনি কম্পিট করতে যাবেন তখন অবশ্যই আপনার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে। গুগল একটা পুরানো ওয়েবসাইট যেটা 5 বছর ধরে আছে সেটাকে প্রায়োরিটি দিবে নাকি 2 মাস হয়েছে একটা ওয়েবসাইট সেটাকে প্রায়োরিটি দিবে? যেটা 5 বছর ধরে লাইভ আছে সেটাকে তারা প্রায়োরিটি দিবে। হ্যাঁ, ওরাও কাজ করতে থাকে, এই কারণেই তো এটা ডিফিকাল্ট।
এই যে ডিফিকাল্টিটা এখানে দেখতেছেন না, এই ডিফিকাল্টি মার্কিংটা করে হচ্ছে এগুলোর উপর বেস করে যে এই কিওয়ার্ডে যেই ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলা বয়স কত, এই ওয়েবসাইটগুলা কতদিন ধরে বিজনেসে আছে, এরা কতটুকু বিগ, সবকিছুর উপর বেস করে এই মার্কিংটা করা হয়। সরি, এই মার্কিংটা করা হয়, বুঝতে পারছেন? তারপর এই টাইপের ওয়েবসাইটের সাথে যদি আপনাকে কম্পিটিশন করতে হয়, যেমন ফর এক্সাম্পল শেখ ভাই, আপনি যদি চান ইজিলি এই ওয়েবসাইটগুলোকে সরায় আপনার ওয়েবসাইট এখানে বসে দিতে পারবেন, কিন্তু আপনাকে কমপক্ষে 1 বছর কাজ করতে হবে এটা নিয়ে, বুঝতে পারছেন? কমপক্ষে লাইক ফর এক্সাম্পল আমি যদি এখন বেস্ট টয় শপ ইন ঢাকা এটা দিয়ে আমি খুঁজি, toyshop.com.bd, দারাজ, toyshop.com অনেক বড় কোম্পানি, কয়েক কোটি টাকা ইনভেস্টমেন্ট ওদের, বুঝতে পারছেন? সো ওদেরকে যদি আপনার এখান থেকে সরাতে হয়, আপনাদের কমপক্ষে 1 বছর কাজ করতে হবে এই কিওয়ার্ড নিয়ে, তারপর আপনি এখানে আসতে পারবেন। এই কারণে বিকজ অফ দিস রিজন যখন আমরা এসইও করি, আমরা কি করি, ফর এক্সাম্পল এই যে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 80, আমরা দেখতেছি যে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি, প্লাস গুগল সার্চ করে দেখতেছি আমার যেসব কম্পিটিটররা বসে আছে এরা আমার থেকে অনেক বড়, এদেরকে কম্পিটিশন দেওয়া বা এদেরকে সার্চ ইঞ্জিন রেজাল্ট থেকে সরিয়ে নিজের পজিশন তৈরি করতে গেলে আমার টাইম লাগবে, টাকা লাগবে, এন্ড এফোর্ট লাগবে। 3টা জিনিস লাগবে, টাইম, মানি, এফোর্ট, এবং এই 3টার কোনোটাই ধরেন আমার কাছে নাই। আমি একজন স্টার্ট আপ, আমি বাসা থেকে বিজনেস করতেছি, আমার কোনো টিম নাই, আমার কোনো ইনভেস্টমেন্ট নাই, আমার কোনো ক্যাপিটাল নাই, আমার কি আছে, শুধু নলেজ আছে। আমি জানি এসইও কিভাবে করতে হয়, আমি জানি যে আমার সাথে ওয়েব ডেভেলপার আছে, আমি একটা ওয়েবসাইট বানাই নিতে পারবো 5-7 হাজার টাকা দিয়ে, বা আমি নিজেও একটা ওয়েবসাইট বানাই নিতে পারবো। এর চেয়ে বেশি আমি কিচ্ছু জানি না, এর চেয়ে বেশি আমি কিচ্ছু জানি না, আমার কাছে কিচ্ছু নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল ধরেন আমি এই কিওয়ার্ড দিয়ে দেখলাম, ধরেন বেস্ট টয় শপ ইন ঢাকা, না, খেয়াল করেন এই কিওয়ার্ড দিয়ে এখন আমি একটা খেলনার শপ খুলতে যাচ্ছি, খেলনা শপ খুলতে যে আমি দেখতেছি যে এই কিওয়ার্ডে ডিফিকাল্টি অনেক বেশি, আমি যদি এটা নিয়ে কাজ করতে যাই আমার 1 বছর কোনো বেচা কেনা হবে না, আমার শুধু কাজই করতে হবে, আর ওইটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। আমার 6 মাসের মধ্যে অন্তত বেচা কেনা শুরু করতে হবে, সেল করা স্টার্ট করতে হবে, যাতে কাস্টমাররা আমার দোকান থেকে প্রোডাক্ট কিনে, ঠিক আছে? তাইলে হয়তো আমি সার্ভাইভ করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমি এই কিওয়ার্ডটা নিব না, আমি কি করব, এটার অল্টারনেটিভ কিওয়ার্ড গুলা নিব। অল্টারনেটিভ কিওয়ার্ড বলতে কি, আমি এখানে কিছু সিনারিও দেখাই আপনাদের। সেটা হচ্ছে ধরেন বেস্ট টয় শপ ইন ঢাকা, চিপ টয়স টয় শপ ঢাকা, ঢাকা টয় শপ, বাই চিপ টয়স ইন ঢাকা, এই সব কটা কিওয়ার্ড, ঠিক আছে? আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন এরকম কিন্তু একটা লিস্ট আসবে, ঠিক আছে? এই লিস্টে ফর এক্সাম্পল ধরেন আপনি এটাতে দেখতেছেন সার্চ ভলিউম আছে অনলি 1500, কিওয়ার্ড ডিফিকাল্টি ধরেন আছে 70, লিস্ট কোথা থেকে পাবেন দেখাচ্ছি, কিওয়ার্ড ডিফিকাল্টি আছে ধরেন 70, ওকে, আর সিপিসি কস্ট পার ক্লিক আছে ধরেন 1.5 ইউএসডি, ঠিক আছে? এই কিওয়ার্ডে ধরেন সার্চ ভলিউম আছে 1000, কিওয়ার্ড ডিফিকাল্টি আছে ধরেন 60, কস্ট পার ক্লিক আমি ধরে নিলাম 1.5 ইউএসডি। এই কিওয়ার্ডে ধরেন আমার সার্চ ভলিউম অনলি 500, কিওয়ার্ড ডিফিকাল্টি আছে আমার 40 অথবা 30, ঠিক আছে? কস্ট পার ক্লিক ধরে নিলাম আমি 1 ইউএসডি।
আমার জন্য আমি এমন একটা স্টার্টআপ বিজনেস হিসাবে যার কাছে মানে একা আমি একজন এমপ্লয়ি আমার বিজনেসের, এবং আমার কাছে কিচ্ছু নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই, আমার কাছে 20-25 লাখ টাকা নাই, 10 লাখ টাকা নাই, 5 লাখ টাকাও নাই। আমার কাছে অনলি আছে নলেজ যে এসইও কি জিনিস আমি এটা জানি, ঠিক আছে? সেই ক্ষেত্রে ইন দ্যাট সেন্স আমরা কি করব, এই টাইপের কিওয়ার্ডকে প্রায়োরিটি দিব। আসতেছি, এই টাইপের কিওয়ার্ডকে আমরা কেন প্রায়োরিটি দিব? কারণ হচ্ছে এটার সার্চ ভলিউম কম। দেখেন কই 3000 কই 500, স্টিল এটা দিয়ে যদি আমি র্যাঙ্ক করে ফেলি তাহলে কি হবে জানেন, প্রতি মাসে আমি কমপক্ষে 2-3টা 5টা সেল পাবো, 10টা সেল পাবো, 20টা সেল পাবো। 3000 দিয়ে র্যাঙ্ক করলে হয়তো আমি আরো বেশি পাইতাম, কিন্তু আমার এটাও বুঝতে হবে যে 3000 দিয়ে র্যাঙ্ক করতে গেলে আমার কমপক্ষে 2 বছর টাইম লাগবে, ততদিন আমার পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। সো আমি যদি এটা দিয়ে 6 মাসের র্যাঙ্কিং এ চলে আসি, আমার বিজনেস স্টার্ট হয়ে যাচ্ছে। আমি কি করতেছি, বেচা কেনা শুরু করে দিতেছি। আসতেছি, হ্যাঁ গো, 1 বছর মানে 6 মাসের মধ্যে আমরা বেচা কেনা শুরু করে দিচ্ছি, রাইট? তখন কি হচ্ছে যে আমার বিজনেস লাইভ হয়ে গেছে, লেনদেন শুরু হয়ে গেছে। তারপর ধরেন আস্তে আস্তে আমার বিজনেস লেনদেন হচ্ছে, আমরা টাকা পয়সা কামাচ্ছি, তারপর আমরা একটু ডিফিকাল্ট কিওয়ার্ডে দিয়ে গেলাম যখন নাকি আমাদের ইনভেস্টমেন্ট তৈরি হয়ে গেছে। কিওয়ার্ড সরাই দিয়ে ওটা বসানো যাবে স্যার। কেন আপনি সরাবেন? আপনি নতুন পেজ করবেন। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, টয় শপ বাংলাদেশ, এটাতে আমরা গেলাম, হ্যাঁ, এটা ধরেন আমি অপটিমাইজ করে রাখছি এই কিওয়ার্ড দিয়া, এইটা দিয়ে আমি অপটিমাইজ করে রাখছি, খেয়াল করেন এই ওয়েবসাইটটা। ওকে পারভেজ ভাই, এখন আপনার বেচা কেনা শুরু হয়ে গেছে, আপনার ভালো কাস্টমার বেস তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আপনি যত টাকা কামাচ্ছেন মানে আপনার খরচ যা হচ্ছে বিজনেস অপারেট করতে, ওইটা বাদেও আপনার হাতে মাসে 10,000 টাকা থাকতেছে ধরে নেই আমরা। তখন আপনি চিন্তা করতেছেন যে না ঠিক আছে, আমি এক কাজ করি, ব্যাংক থেকে 2-4 লাখ টাকা লোন নেই, 2-4 লাখ টাকা লোন নেই, 5,000 টাকা করে আমি মাসে দিয়ে দিব ইন্টারেস্ট, লোন শোধ করার জন্য। 2 লাখ টাকা আপনি লোন নিলেন, লোন নিয়ে আপনি কি করলেন, আপনার বিজনেসে মার্কেটিং ইনভেস্ট করলেন, পেইড অ্যাড দিলেন গুগলে পেইড অ্যাড দিলেন, ফেসবুকে পেইড অ্যাড দিলেন, এই কিওয়ার্ডে যেটাতে সার্চ ভলিউম বেশি 3000। বুঝতে পারছেন? আলাদা নতুন পেজ ক্রিয়েট করে তারপরে এই কিওয়ার্ডটা, হ্যাঁ, এখানে আপনি নতুন একটা ধরেন ট্যাব ওপেন করে দিলেন বা নতুন একটা পেজ ওপেন করলেন, পেজ করে ওটা ফুললি এই কিওয়ার্ডের উপর রাখলেন। আগের টার্গেটের মধ্যে থাকবে। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড আর একটা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, এটাকে আপনি সেকেন্ডারি কিওয়ার্ডে রাখলেন। হ্যাঁ, একটা পেজে কি মাল্টিপল কিওয়ার্ডস হ্যাঁ। করা যায়? হ্যাঁ, মাল্টিপল কিওয়ার্ডস ইউজ করা হয় নরমালি। হ্যাঁ বলেন। তাহলে আমি দুটাই তো রাখতে পারি। হ্যাঁ দুটাই রাখতে পারেন, কিন্তু একটাকে আপনার ফোকাস রাখতে হবে। স্যার আমার কোশ্চেন এটাই ছিল স্যার যে মাল্টিপল কিওয়ার্ড ইউজ করে স্যার কপি মানে ওয়েবসাইটের উপর কোনো ব্যাড ইফেক্ট করবে কিনা? না, ফোকাস কিওয়ার্ড আপনাকে একটাই রাখতে হবে। আপনি মাল্টিপল কিওয়ার্ড ইউজ করলেন, ঠিক আছে, একটা কিওয়ার্ডকে আপনার ফোকাস হিসেবে ধরে রাখতে হবে। এটা হচ্ছে যখন আপনার ওয়েবসাইট বানাবেন, স্পেশালি যদি ওয়ার্ডপ্রেসে করেন, তখন ওরা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ফোকাস কিওয়ার্ড কি হবে। এরপরে আপনারা নিচে ট্যাব থাকবে যে সেকেন্ডারি কিওয়ার্ড কিভাবে হবে। স্যার ফোকাস কিওয়ার্ডের জন্য কি অপশন ওখানে ক্লিক করা আছে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট করা থাকে, দেখাবো আমি আপনাকে। ওয়ার্ডপ্রেস ছাড়া যদি কেউ করে- হ্যাঁ, তখনও ফোকাস কিওয়ার্ড থাকবে, যে কোনো সিস্টেম দিয়ে আপনি বানাই দেবেন। আপুর কি কোশ্চেন যেটা ছিল ওটা আনসার পেয়েছেন? জি ভাই, আরেকটু question। হ্যাঁ, এটা ওরা কিভাবে মানে ট্রিট করে? ওরা ফোকাস কিওয়ার্ডটা কিভাবে ট্রিট করছে? ফোকাস কিওয়ার্ড কি হচ্ছে যে একদম ডাইরেক্টলি আপনার এই কিওয়ার্ড রিলেটেড আপনার বিজনেস, আর সেকেন্ডারি কিওয়ার্ড মানে হচ্ছে ওই কিওয়ার্ডগুলো আপনার বিজনেসের সাথে রিলেটেড। মানে ওটার আশেপাশে। হ্যাঁ, স্যার র্যাঙ্কিং কিন্তু আমাদের যে ফোকাস কিওয়ার্ড সেটা যেভাবে কাজ করবে আমাদের ওই সেকেন্ডারি কিওয়ার্ড যেভাবে কাজ করবে না স্যার। ওইভাবে কাজ করবে যদি নাকি আপনি ওইটার ব্যাকলিঙ্কিং সেভাবে করেন। ধরেন আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে এইটা, খেয়াল করেন পারভেজ ভাই এদিকে, আপনার ফোকাস কিওয়ার্ড হচ্ছে বাই চিপ টয়েস ইন ঢাকা। আপু খেয়াল করেন, এটা দিয়ে আপনারা ওয়েবসাইট বানাইছেন, আপনারা মার্কও করে দিচ্ছেন যে এটা আপনার ফোকাস কিওয়ার্ড, ঠিক আছে, কিন্তু এইটা দিয়ে আপনারা র্যাঙ্কিং এও চলে আসছেন, এটা দিয়ে খুঁজলে আপনাদের গুগলের প্রথম পেজে পাচ্ছে। এখন আপনারা টার্গেট করছেন যে আপনাদের এই কিওয়ার্ড যেটাতে হাই সার্চ ভলিউম আছে,
এটাতে আপনারা র্যাঙ্ক করবেন। তখন আপনাদের কি করতে হবে, যেই ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটে তো একটা পেজ থাকবে না, মাল্টিপল পেজ থাকবে, বা আপনারা বিভিন্ন পেজ অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। নতুন একটা পেজ আপনারা খুললেন, নতুন প্রোডাক্ট আপলোড করলেন, আপলোড করে ওই পেজের ফোকাস কিওয়ার্ড এটা দিয়ে দিলেন, একটা পেজের ফোকাস কিওয়ার্ড এটা করলেন, করার পরে এটা, এই পেজটাকে আপনারা বিভিন্নভাবে অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, ফেসবুকে গুগল অ্যাড দিলেন, ব্যাকলিংক তৈরি করলেন ওটা নিয়ে, তখন এই জিনিসটা র্যাঙ্কিং আসবে আস্তে আস্তে, বাট ইট উইল টেক টাইম। যারা ওদের ওয়েবসাইটের মানে ফোকাস কিওয়ার্ড এটা দিয়ে রাখছে, তো এটাতে সার্চ করতে তাদের টার্গেট চলে আসবে না স্যার। আমাদের একটা পেজে যাদের ওয়েবসাইট ফোকাস কিওয়ার্ড এটা দিয়ে রাখছে, হ্যাঁ এইটাই তো কম্পিটিশন। ফোকাস কিওয়ার্ড এটা দিয়ে রাখছে মানেই যে তাদেরটা প্রথমে চলে আসবে তা না, যাদের এসইও ভালোভাবে করা আছে তাদেরটা আসবে। আপনি যদি একটা পেজে ফোকাস কিওয়ার্ড এভাবে এটা দিয়ে রাখেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার ওই পেজটাকে যদি আপনি প্রপারলি অ্যাডভার্টাইজমেন্ট রান করেন, একটা জিনিস খেয়াল রাখবেন, র্যাঙ্ক করতে হলে কিন্তু অ্যাড রান করতে হবে। ফ্রিতে আপনাদের গুগল প্লেসমেন্ট দিবে না, গুগল অ্যাডসে আপনাকে অ্যাড রান করতেই হবে, ঠিক আছে। আপনি গুগল অ্যাডসে অ্যাড রান করলেন, ফেসবুক পেজে অ্যাড রান করলেন এবং ফোকাস কিওয়ার্ড এটা দিয়ে রাখলেন, প্লাস এটা নিয়ে আপনি ধরেন ব্যাকলিংক তৈরি করছেন। ব্যাকলিংক কি বুঝেন? ব্যাকলিংক তৈরি করছেন ধরেন 50টা, আর আপনার কম্পিটিটর যারা আছে, আপু খেয়াল করেন, কম্পিটিটর যারা আছে তাদের ব্যাকলিংক ধরেন আছে 200টা, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসবেন না, আপনার এটা ক্রস করতে হবে, বলতেছি এটা ক্রস করতে হবে। পার পেজ নাকি হোল ওয়েবসাইট? এই কিওয়ার্ডে পার পেজ হতে পারে, হোল ওয়েবসাইট হতে পারে। এই যে এই কিওয়ার্ডে ফর এক্সাম্পল আপনার কম্পিটিটরদের 200-র উপরে ব্যাকলিংক আছে, আর আপনার ব্যাকলিংক আছে 50টা, আপনি র্যাঙ্ক করবেন না, আপনি যত অ্যাড রান করেন। পার পেজ বলতে কি আমার ওয়েবসাইটের ভিতর নতুন একটা পেজ খুলে সেই পেজের ডেসক্রিপশনে বা টাইটেল এটা দিতে পারি? হ্যাঁ দিতে পারেন, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। আরেকটা ওয়ে হচ্ছে সেকেন্ডারি হিসাবে ট্রিট করলাম, এই কিওয়ার্ডটাকে আমি সেকেন্ডারি রাখলাম, বাট আমি ব্যাকলিংক নিয়ে নিছি 250, চলে আসবে র্যাঙ্কে, বুঝতে পারছেন? এই কিওয়ার্ড দিয়ে আমি 250টা ব্যাকলিংক পেয়েছি, চলে আসবে, সেকেন্ডারি কিওয়ার্ড হলেও। গেট ইট? পারভেজ ভাই বুঝাতে পারছি? আপু বুঝাতে পারছি? হ্যাঁ করা যায়, স্যার এটা কি বিভিন্ন কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে পারবেন, বাট ওটা ইট টেকস লং টাইম, 5 বছর 6-7 বছর টাইম লাগতে পারে। ব্যাকলিংক আসতেছি তানভীর ভাই, 1 মিনিট। হ্যাঁ এটা কি আমাদের টোটাল ওয়েব পেজটা কি আনবে নাকি শুধু এই যে আমরা ওয়েব পেজে ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো ক্রিয়েট করব সেই পেজটাকে নিয়ে আসবে, যেমন এই যে ব্যাকলিংক যেই পেজটাকে আপনি ব্যাকলিংক করতেছেন ওটাকে আনবে। আপনার মেইন ওয়েবসাইট ধরেন www.xyz.com, আপনি এই ওয়েবসাইটকে লিংক করে এই কিওয়ার্ডের উপর আপনি ব্যাকলিংক তৈরি করতেছেন, তাইলে ওইটা শো করবে। আপনি যেই লিংকটাকে বা যেই পেজকে লিংক করতেছেন সেটা র্যাঙ্ক করবে। বুঝাতে পারছি পারভেজ ভাই? স্যার আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য যে ডোমেইন কিনি স্যার, অর্থাৎ আমরা যে ওয়েবসাইট ওটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা কোনো সার্চ ইঞ্জিন বেস কিনা স্যার? হ্যাঁ আমি দেখাবো, আগে কিওয়ার্ডটা শেষ করি, কিওয়ার্ড নিয়ে কিছু কনফিউশন আছে, আজকের ক্লাস ওটা নিয়ে। স্যার আমরা যদি গুগলের কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনি, এটা স্যার মানে অন্যান্য সার্চ ইঞ্জিনে স্যার একই প্রক্রিয়া স্যার সেটা র্যাঙ্ক? হ্যাঁ গুগলে যদি আপনার কোনো সাইট র্যাঙ্কিং এ চলে আসে, অন্যান্য সাইটেও চলে, অন্যান্য সার্চ ইঞ্জিনেও চলে আসবে সেম ভাবে স্যার? সেম ভাবে। তাহলে ওদের কোনো অ্যালগরিদম নেই স্যার যেটা ফলো করতে হয়? না, আপনার গুগল অ্যালগরিদম হচ্ছে ইউনিভার্সাল, কম হতে পারে, গুগলের অ্যালগরিদম থেকে কম হতে পারে, বাট বেশি হবে না অন্যান্য সার্চ ইঞ্জিন। স্যার আমি যদি গুগলে কোনো ওয়েবসাইট ফর এক্সাম্পল আমি বলি আপনাকে, গুগলে ধরেন 10টা অ্যালগরিদম আছে, আর একটা সার্চ ইঞ্জিন আছে বিং, বিং এ কখনো 11টা হবে না, 8টা হতে পারে, বুঝতে পারছেন? 11 হবে না। সো আপনি যদি গুগলে র্যাঙ্ক করেন অন্যগুলোতে চলে আসবে, চলে আসবে এটা কি স্যার অটোমেটিক নাকি? অটোমেটিক। স্যার গুগলে যে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, তো বিং বা ইয়াহু কি আমাদের করতে হবে র্যাঙ্কিং আসার জন্য? গুগল অ্যাডস ইনাফ। আচ্ছা ভাই, ওই সার্চ ভলিউম বা কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে আমি যখন একটা কিওয়ার্ড সার্চ করব, তো এই কিওয়ার্ড ডিফিকাল্টিজ বা সার্চ ভলিউম এটা আমি বের করব।
এখন দেখাচ্ছি আপনাকে। অ্যাসাইনমেন্ট ছিল তো, জি স্যার। why are you asking this question ভাই? আপনি দেখেন নাই? আচ্ছা তানভীর ভাই, আপনাকে আমি একটা আপনি আমাকে একটা কোশ্চেন করছিলেন, সেটা হচ্ছে যে ব্যাকলিংক, ঠিক আছে? ব্যাকলিংক এখানে কে কে বুঝে কে কে বুঝে না? যে যে বুঝে না হাত তুলেন। 1 2 3 4 5 6 7, গুড, থ্যাংক ইউ। সবাই খেয়াল করবেন, 7 জন প্লিজ। যখন আপনারা কোনো ওয়েবসাইটে যান বা কোনো ব্লগ করেন, এই ব্লগটা দেখেন, এটা বলতেছে এই কন্টেন্টটা হচ্ছে 4 ক্রিয়েটিভ ওয়েজ টু ইউজ ভিডিও ইন ইমেল মার্কেটিং ক্যাম্পেইন। আপনারা ইমেল মার্কেটিং করার সময় ভিডিও কিভাবে ব্যবহার করবেন, এটার উপর একটা কন্টেন্ট এখানে দেওয়া। এখানে খেয়াল করেন, দেখছেন এই জিনিসটা আপনারা সবাই দেখছেন। যখন আপনারা কোনো ওয়েবসাইটে যান, বিভিন্ন কন্টেন্টের মধ্যে আপনারা খেয়াল করবেন যে কিছু টেক্সটের ভিতরে, যেমন এই যে মেইলিং লিস্ট লেখা, এটা নিচে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে। খেয়াল করছেন? এগুলোর নিচে কিন্তু সব লিঙ্ক ইউজ করা। এখানে দেখেন HRIS সিস্টেম, এই ওয়েবসাইটের নাম কি? omnikick.com। এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে পিপল ম্যাগাজিন পিপল নামের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? যখন একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের অ্যাড্রেসকে বা ইউআরএল কে তার ওয়েবসাইটের ভিতরে কোনো একটা টেক্সটের আন্ডারে বসায়, সেটাকে বলা হয় ব্যাকলিংক। বুঝতে পারছেন আপনি? তার আপু বুঝতে পারছেন? ভাইয়া, সেলিম ভাইয়া, ভাইয়া ক্লিয়ার? স্যার এটা তো এক্সটার্নাল। এক্সটার্নাল ইন্টারনাল পরে আসতেছি, আগে ব্যাকলিংকটা ওনার ক্লিয়ার হোক। যখন একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেস যেটা, ঠিক আছে, এইটাকে তাদের ওয়েবসাইটের ভিতরে কোনো টেক্সটের আন্ডারে লিংক করবে, ঠিক আছে, সেটাকে বলা হয় ব্যাকলিংক। এখানে কি হচ্ছে? অমনিকিক পিপল ম্যাগাজিনকে ব্যাকলিংক দিচ্ছে, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনাদের দেখাই। এই দুইটা ওয়েবসাইট কিন্তু টোটালি ডিফারেন্ট, এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট, খেয়াল করছেন? সো একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট যখন টোটালি ডিফারেন্ট আর একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটকে লিংক দিচ্ছে টেক্সটের ভিতরে তাদের কন্টেন্টের মধ্যে, সেটাকে বলতেছি আমরা কি? ব্যাকলিংক। আর এই ব্যাকলিংকটাকে, এখানে যে ব্যাকলিংকের এক্সাম্পলটা আপনারা দেখতেছেন, যে এটা একটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট, এটা টোটালি নতুন একটা ওয়েবসাইটকে লিংক দিচ্ছে, এটাকে বলে এক্সটার্নাল ব্যাকলিংক। আরেক ধরনের ব্যাকলিংক আছে, সেটা হচ্ছে ইন্টারনাল ব্যাকলিংক। ইন্টারনাল ব্যাকলিংক কি? যখন আপনার ওয়েবসাইটের, ধরেন এটা আপনার ওয়েবসাইট, এটা তো আপনার ওয়েবসাইট, রাইট? এই ওয়েবসাইটের ভিতরে আপনি কি করছেন? আপনার ওয়েবসাইটকে আপনি লিংক দিচ্ছেন। ফর এক্সাম্পল, এখানে খেয়াল করেন একটা জিনিস দেখাই আমি আপনাদের। মেইলিং লিস্ট, এই টেক্সটের আন্ডারে দেখেন একটা লিংক আছে, এটাতে যখন আমি ক্লিক করতেছি দেখেন এই সেম ওয়েবসাইটে নিয়ে আসছে, কিন্তু ডিফারেন্ট পেজটা ডিফারেন্ট। বুঝতে পারছেন? সো এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং কি? একটা ওয়েবসাইট যখন নিজের অন্য একটা পেজকে তার আরেকটা পেজের সাথে লিঙ্ক করতেছে টেক্সটের ভিতরে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং মানে আমি সিম্পলি যদি এভাবে বলি, সেটা হচ্ছে যে আমি আমার ফ্ল্যাটের ভিতরে একটা রুম থেকে আরেকটা রুমে ফার্নিচার নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আর আরেকটা ডিফারেন্ট ফ্ল্যাট থেকে আমি ফার্নিচার আনতেছি, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং, ঠিক আছে? আমার একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজ আছে, আমার ওয়েবসাইটের একটা পেজকে আরেকটা পেজের সাথে আমি লিংক করতেছি কোন একটা টেক্সটের আন্ডারে, লাইক এই যে এখানে মেইলিং লিস্ট দিয়ে আমি একটা টেক্সট দিচ্ছি, এটার ভিতরে লিংক করে দিচ্ছি, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আর এক্সটার্নাল লিঙ্কিং কি? যখন আমি টোটালি ডিফারেন্ট একটা ওয়েবসাইটকে আমার ওয়েবসাইট থেকে লিংক দিচ্ছি, এটা হচ্ছে এক্সটার্নাল ব্যাকলিঙ্কিং, যেমন এটা।
বুঝতে পারছি? সবার ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? আরেকটা বিষয় হচ্ছে গুগল স্ক্রল করার জন্য স্যার পারমিশন দেওয়ার একটা না দেওয়া স্যার আমি বুঝি নেই। স্যার এই backend- ডু ফলো নো ফলোর কথা বলতেছেন? পরে আসতেছি ওটাতে। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল তো হ্যাঁ বলেন ভাই। যে স্বাভাবিক আচ্ছা, পিছনে কোশ্চেন ছিল যে কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব, না ভাইয়া? আচ্ছা, এই কোশ্চেনটা তো মনে হয় আপনারও ছিল। ওকে, কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবাই খেয়াল করেন, কাইন্ডলি প্লিজ। আর ভাইয়া বাইরে যাবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ ভাইয়া একটা কিওয়ার্ডে আন্ডারে যে বললেন 250 200 ব্যাকলিংক, তো এটা তো ইন্টারনাল এক্সটার্নাল দুইটা মিলিয়ে আর কি সবগুলোই কাউন্ট করবে, এক্সটার্নাল। শুধু এক্সটার্নাল কাউন্ট করবে? তাহলে ইন্টারনাল দিয়ে লাভ কি? ইন্টারনাল গুগলের একটা মাস্ট হ্যাভ রিকোয়ারমেন্টস, আপনার এটা করতেই হবে, ঠিক আছে? এন্ড দ্যাটস ওয়াই আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি হাই হলে ওটা নিয়ে কাজ করা প্রবলেম। 250টা ব্যাকলিংক আপনি কেমনে ম্যানেজ করবেন? করতে পারবেন, বাট ইট উইল টেক টাইম। কয়েক বছর সময় লেগে যাবে আপনার এটা নিয়ে কাজ করতে হলে। অনেক কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এক্স্যাক্টলি, এই কারণেই তো আমরা ডিফিকাল্ট কিওয়ার্ড নিয়ে কাজ করার আগে চিন্তা ভাবনা করে কাজ করি। ব্যাকিং করার কোনো সাইট তৈরি করা নাই স্যার যেখানে এখানে যে ব্যাকিং করতে পারবে স্যার আছে, ওগুলা নিয়ে ব্যাকলিং তৈরি করলে আপনার ওয়েবসাইট শেষ। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্যার ব্যাকিং করা যায় সবকিছু করা যায়, এগুলো র্যাঙ্কিং এ আপনাকে হেল্প করবে না। র্যাঙ্কিং এ হেল্প করবে কি টাইপের? এই টাইপের ব্যাকলিং। খেয়াল করেন, এই যে পিপল ম্যাগাজিনকে হেল্প করবে এই টাইপের ব্যাকলিং। বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়াতে মানে বিভিন্ন অ্যাকাউন্ট কিনে আমরা 3000-এর মতো অ্যাকাউন্ট আছে ওই সবগুলোতে দিয়ে আমরা ব্যাকিং করে দিই স্যার কাজে আসবে না স্যার কাজে তো ব্যাকফায়ার করবে, কাজে আসার পরের কথা। আপনার ওয়েবসাইটকে পেনাল্টি দিয়ে দিবে, ব্ল্যাকলিস্ট করে ফেলবে। আপনার এই যে ডোমেন নেমটা আছে না, যেটা আপনি কিনছেন, এটা ব্যান করে দিবে গুগল থেকে। গুগলকে ধরতে পারবে স্যার স্যার আপনি এখন কি করতেছেন? আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে? আপনি এখন কি কই আছেন, কি করতেছেন? আজকে সকালে কখন ঘুম থেকে উঠছেন, এই আপডেট গুগলের কাছে আছে। ঘুমটি করে রেখে আমরা স্যার আপনি সকাল কখন মোবাইলে টাচ করছেন আপনার? এটা হইতে পারে কারণ আমি যে ঘুমটি করে টাচ খাই আপনি মোবাইলটা তো ধরছেন, রাইট? সকাল কয়টায়? অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছেন না, এই আপডেট গুগলের কাছে চলে গেছে। আপনার জিমেল আছে না? জিমেল আইডি আছে? স্টিল ট্র্যাক করতে পারবে আপনি কই আছেন, কি করতেছেন। আপনি আপনার বাসার অ্যাড্রেস কই, ওরা জানে। আচ্ছা, এই গুগলের পাওয়ার নিয়ে আমরা পরে কথা বলতেছি। স্যার আমার ওয়েবসাইটে কয়জন ব্যাকিং দিচ্ছে এটা কি কাউন্ট হবে? আমি বুঝি নাই কোশ্চেনটা। মানে আমি মানে ব্যাকিং তো গুগল কাউন্ট করে। হ্যাঁ, আমার ওয়েবসাইটে কয়জন ব্যাকিং দিচ্ছে, যেমন অমিত মানে ফর এক্সাম্পল এটা আপনার ওয়েবসাইট, পিপল ম্যাগাজিন আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটকে টোটাল কয়জন ব্যাকলিং দিচ্ছে এটা গুগল কাউন্ট করে কিনা? ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? 100% কাউন্ট করে। ইট ইজ লাইক আপনি ফর এক্সাম্পল একটা শপিং মল, ধরেন যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে মালিক সমিতি, সবাই খেয়াল করেন। এখন ব্যাকলিং মানে কি জানেন? এক্সটার্নাল ব্যাকলিং মানে হচ্ছে রেফারেন্স, আপনাকে অন্য ওয়েবসাইট রেফার করতেছে, খারাপ ওয়েবসাইট গুলো রেফারেন্স করে। ওটারও রেজাল্ট আছে। আর বলতেছি ভাই, আপনার কোয়েশ্চেনটা ভালো। ধরেন আপনি যমুনা ফিউচার পার্কে একটা দোকান নিয়ে রাখছেন আপনারা, ঠিক আছে? এখন মালিক সমিতি নির্বাচন হইতেছে, নির্বাচনে সে জিতবে যাকে অন্যান্য দোকানদাররা রেফার করবে। যত বেশি দোকানদার আপনাকে রেফার করতেছে, ঠিক আছে, তত বেশি আপনি বেনিফিট হচ্ছেন। ইটস লাইক ভোটিং। ব্যাকলিং মানে হচ্ছে ভোট করা, আপনাকে ভোট দিচ্ছে যে আপনি ভালো মানুষ। মানে ওয়েবসাইট থেকে আর কি যখন একটা ওয়েবসাইট আপনাকে যত বেশি ব্যাকলিং দিবে, মানে যত বেশি ওয়েবসাইট আপনাকে যত বেশি ব্যাকলিং দিবে, আপনি তত বেশি ভোট পাচ্ছেন। হ্যাঁ, আমি বুঝি না কোশ্চেনটা ভাই। ওই ভোটটা যদি টাকা দিয়ে কিনতে যাই টাকা দিয়ে হ্যাঁ বেচা কেনা করা যায়। লাইক ফর এক্সাম্পল এমনও হতে পারে যে পিপল ম্যাগাজিন অমনিকিকে টাকা দিছে এই লিঙ্কটা বসানোর জন্য। আবার এমনও হতে পারে যে না, অমনিকিক নিজে থেকে এই লিঙ্কটা বসাইছে।
ডিপেন্ড করতেছে, বাট এনি হাউ এটা আপনার উপকারে আসবে। আপনি মানে পিপল ম্যাগাজিনের উপকারে আসবে। ফর এক্সাম্পল, যমুনা ফিউচার পার্কে একটা দোকান নিয়ে রাখছেন আপনারা, মালিক সমিতি নির্বাচন, এখন অন্যান্য দোকান যে আপনাকে ভোট দিচ্ছে, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। আর আপনি যে নিজেকে নিজে ভোট দিচ্ছেন, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আর অন্যান্য দোকান যে ভোট দিচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। বুঝতে পারছেন? ক্লিয়ার ভাইয়া? স্যার, আমার ওয়েবসাইটে যদি স্যার কেউ ব্যাকলিং দেয়, তাহলে আমি কি আমার ওয়েবসাইট থেকে বলতে পারবো যে আমাকে কতজন, টোটাল কতজন ব্যাকলিং নিচ্ছে? হ্যাঁ, এটার আরেকটা হলো যে ভাই সফটওয়্যার আছে। হ্যাঁ, প্রশ্ন করলো যে যদি আমাকে কেউ মানে উল্টা পাল্টা ওয়েবসাইট থেকে আমাকে ব্যাকলিং দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি আমার এখানে থেকে আমি আচ্ছা। যদি রিমুভ, মানে তার ওয়েবসাইট থেকে আমি আমার ব্যাকলিং, আপনার নাম জানি কি ভাই? আনসার বলুন। সুলতান ভাই। আচ্ছা, এটার সেই ক্ষেত্রে কি আমি আমার ওয়েবসাইট থেকে সেই ব্যাকলিং থেকে রিমুভ করতে পারবো? হ্যাঁ, সেটা পারবেন, আসতেছি। সেটা হচ্ছে যে ভাই একটা ভালো কোয়েশ্চেন করছিল। এখন ধরেন যমুনা ফিউচার পার্ক একটা খুবই ফালতু দোকানদার আপনারা ভোট দিচ্ছে, সবাই জানে, মালিক সমিতি সবাই জানে যে এই লোক খুবই বাজে একটা লোক, এই দোকান নিয়ে অনেক কাহিনী আছে, এরা মানুষকে ঠকায়, এদেরকে যে কোনো সময় আমরা মার্কেট থেকে বের করে দিব। সেও যে আপনাকে ভোট দিতেছে, সেও বলতেছে যে আপনি খুব ভালো, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। হ্যাঁ, তখন মালিক সমিতি ওই ভোটটাকে কিভাবে কাউন্ট করবে? মালিক সমিতি ওই ভোটটাকে নেগেটিভলি কাউন্ট করবে। লাইকওয়াইজ কোনো আজে বাজে ওয়েবসাইট, ধরেন গুগল কিছু ওয়েবসাইট ক্যাটাগরি করে রাখছে, অ্যাডাল্ট, গ্যাম্বলিং, লটারি, এই টাইপের কিছু ওয়েবসাইট আছে। এসব ওয়েবসাইট থেকে যদি আপনাকে লিঙ্ক দেয়, তাইলে আপনি প্রবলেমে পড়বেন। স্যার ব্যাকলিং এর উদ্দেশ্য তো স্যার ভিজিটর আনা স্যার। এটা কি শুধু ভিজিটার আনা না, তাহলে যদি স্যার আমার যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওইখানে যদি আমি আমার ওয়েবসাইটে লিংক শেয়ার করি, সেখান থেকে যদি ওগুলাকে ব্যাকলিঙ্ক হিসেবে ধরবেই না। স্যার, যদি সেখান থেকে কোনো ভিজিটর স্যার আসে স্যার, তাহলে কি কোনো কাজে দিবে? ওটাকে বলা হয় সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল মিডিয়া থেকে আপনি কি পরিমাণ ক্লিক পাচ্ছেন আপনার ওয়েবসাইটে, বাট ওটাকে গুগল ভিজিটর হিসাবে বা ওটা কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ধরবে না। এটা র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। আপনার ওয়েবসাইট, এক মিনিট, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনি কত এক্সটার্নাল ব্যাকলিঙ্ক পাচ্ছেন। এক্সটার্নাল ব্যাকলিঙ্ক আপনি যত পাবেন সেটা আপনার জন্য তত ভালো, কিন্তু অবশ্যই হ্যাজ টু বি ফ্রম রিলেভেন্ট এন্ড গুড ওয়েবসাইট। উল্টাপাল্টা ওয়েবসাইট থেকে আপনাকে লিঙ্ক দিলে উল্টা আপনাদের ব্যাকফায়ার হবে। এখন ধরেন এটা একটা লটারি ওয়েবসাইট বা গ্যামলিং বা অন্য কোনো ভাবে, মানে এই ওয়েবসাইটটা গুগলের পলিসির বাইরে, ঠিক আছে? তো এইরকম একটা ওয়েবসাইট ধরেন একটা খুব সুন্দর ভালো একটা ওয়েবসাইটকে লিঙ্ক দিয়ে রাখছে, এই ওয়েবসাইটকে গুগল পেনাল্টি দিয়ে দিবে। স্যার এটা তো আমার দোষ। না, আপনার দোষ, আপনি কেন মনিটর করেন না আপনার ওয়েবসাইট? আপনার ওয়েবসাইট আপনার দায়িত্ব, আপনি মনিটর করেন না কেন? হ্যাঁ, যখন খারাপ ব্যাকলিং দেওয়া হবে, ওয়েবসাইট, মানে খারাপ হ্যাঁ। ওয়েবসাইটের লিংক যে আমি দিলাম, খারাপ ওয়েবসাইটে এখনো পর্যন্ত এস্টাবলিশ হয়েছে কিভাবে? আচ্ছা, খারাপ ওয়েবসাইটকে আপনি লিঙ্ক দেন নাই, ধরেন একটা নেগেটিভ ওয়েবসাইট, ধরেন অমনিকিক একটা নেগেটিভ ওয়েবসাইট, এটা জুয়ার ওয়েবসাইট ধরে নেন, ওরা কি করছে, পিপল ম্যাগাজিন এই ওয়েবসাইটকে সুন্দর মতো লিঙ্ক দিয়ে রাখছে, তাইলে কি হবে, পিপল ম্যাগাজিন একটা পেনাল্টি খাবে গুগলের কাছ থেকে। কারণ হচ্ছে পিপল ম্যাগাজিন মনিটর করে নাই। গুগলে যখন আপনারা ওয়েবসাইট সাবমিট করবেন, ওদের টার্মস এন্ড কন্ডিশন আছে কিন্তু, যেখানে আপনি অ্যাকনলেজ করবেন যে আপনার ওয়েবসাইট আপনি রেগুলার মনিটর করবেন। বুঝতে পারছেন? আর আপনার খুব আজে বাজে ওয়েবসাইট হলেও গুগল কখনোই সেটাকে রিমুভ করবে না ওদের ডাটাবেস থেকে, যেই কারণে প্রচুর অ্যাডাল্ট, লটারি ওয়েবসাইট স্ট্যাবলিশড হয়। কিন্তু ওই ওয়েবসাইট কিন্তু আমরা যেভাবে লাইক ধরেন নর্মাল বিজনেস যেভাবে রান হয় ওইগুলো ভাবে রান হয় না। যেমন আপনি অ্যাড দিতে পারবেন না, আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন না, ফেসবুকেও দিতে পারবেন না, গুগলেও দিতে পারবেন না। আমি যদি আমার ওয়েবসাইট থেকে এক্সটার্নাল ব্যাকলিংক দেই, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমার কোনো ক্রেডিট আছে কিনা? আপনার ওয়েবসাইট থেকে এক্সটার্নাল ব্যাকলিঙ্ক দিলে হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল অমনিকিক এখানে এক্সটার্নাল ব্যাকলিঙ্ক দিচ্ছে পিপল ম্যাগাজিনকে, এখানে অমনিকিকও একটা বেনিফিট পাবে। যেমন পিপল ম্যাগাজিন যেমন বেনিফিট পাচ্ছে একটা ব্যাকলিঙ্ক পেয়ে, অমনিকিক যে একটা এক্সটার্নাল ব্যাকলিঙ্ক দিছে সেটাও গুগল অ্যাপ্রিসিয়েট করবে। এটাতে মানে আমার ক্রেডিটটা কি? আপনার ক্রেডিট হচ্ছে যে আপনি আপনার ভিজিটরকে, এই যে এখানে যারা ভিজিট করতে আসতেছে এই পেজে, তাদেরকে একটা ভালো কন্টেন্ট রেফার করতেছে, এতটুকুই। গুগল এই জিনিসটাকে প্রায়োরিটি দেয় যে আপনি আপনার পেজের কন্টেন্টকে আরো রিচ করার জন্য আলাদা একটা কন্টেন্ট এখানে অ্যাড করে দিচ্ছেন, এবং আপনি আপনার ভিজিটরদেরকে হেল্প করতেছেন নতুন একটা ইনফরমেশন জানার জন্য।
এটা গুগল অ্যাপ্রিসিয়েট করে আর প্রায়োরিটি দেয়। বাজে কোনো ওয়েবসাইট আমাকে ব্যাকলিংক করলে আমার ওয়েবসাইট চলে স্যার আমি ওটা স্যার সরাবো কিভাবে স্যার ওর website? আচ্ছা এইচরেফ, আচ্ছা আসতেছি, একবারে আসি এটাতে। আচ্ছা এখন এই পর্যন্ত কি ক্লিয়ার? ভাইয়া, আরেকটা question। ইয়েস প্লিজ। হ্যাঁ, এই লিঙ্কটা, এই ব্যাকলিংকটা কার ব্যাকলিংক হিসেবে কাউন্ট হবে? অমনিকিংকের নাকি ওই People Magazine এর। এই ব্যাকলিংকটা অ্যাজ আ ব্যাকলিংক কাউন্ট হবে ফর পিপল ম্যাগাজিন, মানে যে আর আমাকে অ্যাজ অ্যান এক্সটার্নাল লিঙ্ক কাউন্ট হবে ফর অমনিকি। বুঝাতে পারছি আপু? না ভাইয়া কনফিউজ। আচ্ছা আবার বুঝাচ্ছি। আরে এই ল্যাপটপ না অন্য কিছু আবার ভাইয়া। আচ্ছা এটা কি মানে? ওয়েবসাইট এ, খেয়াল করেন, ওয়েবসাইট এ is giving a link to website B. Website A, website B. Website A হচ্ছে অমনিকিক, ওয়েবসাইট বি হচ্ছে পিপল ম্যাগাজিন। আপু খেয়াল করতেছেন? আচ্ছা ওয়েবসাইট এ কি করছে, ওয়েবসাইট বি কে একটা লিংক দিছে, ঠিক আছে? লিংকটা কোথায়? সফটওয়্যার সাইট। আচ্ছা ওয়েবসাইট এ ওয়েবসাইট বি কে একটা লিংক দিছে, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং, ঠিক আছে? এক্সটার্নাল লিঙ্কিং ফর ওয়েবসাইট এ। খেয়াল করতেছেন? ওয়েবসাইট এ is giving a link to website B. This is called external linking for website A. ঠিক আছে? And for website B, this is a backlink. For website A, this is an external link. external backlink না। না, আমি যখন কাউকে লিংক দিচ্ছি সেটা আমার জন্য ব্যাকলিংক না, যে দিচ্ছে যে নিচ্ছে তার কাছে ব্যাকলিংক। বুঝাতে পারছি? Supporting হচ্ছে তার জন্য ব্যাকলিংক, আর আমার জন্য হচ্ছে এক্সটার্নাল লিংক। আমি আমার ওয়েবসাইট থেকে একটা এক্সটার্নাল লিংক দিচ্ছি। বুঝাতে পারছি শেখ ভাই? মানে স্যার আমি যদি কারো লিঙ্কটা দেই তাহলে ওর লাভ হচ্ছে। হ্যাঁ এটা ওর ব্যাকলিংক, আপনারও লাভ হচ্ছে, গুগল আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আপনার লাভ কখন হবে এখানে ব্যাপার আছে, সবাই খেয়াল করেন। আপনারা যখন কাউকে লিংক দিবেন একটা জিনিস এনশিওর করতে হবে, যাকে লিংক দিচ্ছেন সে যাতে আপনাদের থেকে বেটার হয়। আমি কি ওর অথরাইজেশন ছাড়াই ওকে লিংক দিতে হ্যাঁ ওর অথরাইজেশন ছাড়া আপনি তাকে লিংক দিতে পারবেন, এটা তো তার জন্য ভালো, সে উল্টা অ্যাপ্রিসিয়েট করবে আপনাকে সে যখন দেখবে। আমার লিঙ্কটা ভালো হয়। হ্যাঁ কিন্তু যাকে আপনি লিংক দিচ্ছেন সে অবশ্যই যাতে আপনার থেকে বেটার আর বড় কোনো কোম্পানি হয়। ছোট হলে কি সমস্যা স্যার? সমস্যা আছে, ছোট হলে মানে গুগল অ্যাপ্রিসিয়েট করে সবসময় ভ্যালু। হ্যাঁ। আমার একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে, হ্যাঁ এখন আমি এইখান থেকে কি কারণে ওকে ব্যাকলিংক দিব? মানে ওই ভালো প্রথমত আপনি আপনার ওয়েবসাইট থেকে যদি এক্সটার্নাল লিংক না দেন গুগল আপনাকে র্যাঙ্কিং এ আনবে না। এখন এটাই আমি কি মানে এটা যে দিব, আমি সে ওই রেস্টুরেন্ট ব্যবসায়ী, হ্যাঁ এখন আমি ব্যাকলিংক কোন কোম্পানিকে দিব? আচ্ছা। কি কারণে দিব? কি ইনফরমেশনের দিব? আচ্ছা কোন কোন কারণ, প্রথমে কারণে আসি। ফার্স্ট রিজন হচ্ছে আপনি এক্সটার্নাল লিঙ্কিং না করলে, আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে আপনার থেকে বেটার ওয়েবসাইট কাউকে যদি লিংক না করেন গুগল আপনাকে র্যাঙ্কিং আনবে না। গুগলের ওয়ান অফ দ্য র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। এখন এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন। আরেকটা রিজন হচ্ছে আপনার ওয়েবসাইট, ধরেন আপনি বার্গারের রেস্টুরেন্ট, এখন বার্গার কেমনে বানায় এটা নিয়ে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করছেন, অনেক সুন্দর সুন্দর টেস্টি বার্গারের ছবি টবি দিয়ে, যাতে কাস্টমাররা যখন ওগুলা দেখে যাতে আপনার প্রোডাক্ট অর্ডার করে। এখন ফর এক্সাম্পল আপনি তো বার্গারের রেস্টুরেন্ট, ঠিক আছে,
আপনি তো লাইক ধরেন আপনি ইয়া বানান, কি বলে ওটাকে, বিফ বার্গার। এখন আপনি বার্গারের রেস্টুরেন্ট, আপনি কিন্তু বুচার হাউস বা কসাইখানা না। ফর এক্সাম্পল, এখন আপনার কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি কি করছেন, একটা অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করছেন যে স্বপ্নতে গরুর মাংসের কেজির দাম অনেক কম আজকে। ঠিক আছে, এই ইনফরমেশনটা কি করছেন, আপনি আপনার ব্লগ অ্যাড করে দিচ্ছেন। এইটা আপনি কেন করছেন, যাতে আপনার কাস্টমাররা অ্যাট্রাক্ট হয়, খুশি হয় যে ওয়াও, আমি এই ব্লগের থেকে তো ভালো একটা ইনফরমেশন পাইলাম। তখন কি হবে, সে আবার আসবে আপনার ব্লগে। তার মানে স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নাই যে আমাকে এই ধরনের ব্যাকলিংক দিতে হবে, এই ধরনের না। ইনফরমেশন প্রিফার করবে না, এরকম কিছু না, আপনার কাস্টমারের উপর বেস করে, আপনার কাস্টমারের উপর বেস করে। কিন্তু স্যার, আমি যদি ডুয়েল ওয়েবসাইট ওপেন করি, আমি যদি নিজে 2-3টা ওয়েবসাইট তৈরি করি, হ্যাঁ, আমার ওয়েবসাইটের এক্সটার্নাল লিংক হিসেবে কি অন্যগুলা ইউজ করতে পারবো? আপনার ওয়েবসাইটকে আমার products আছে। আপনার তিনটা ওয়েবসাইটকে পেনাল্টি দিয়ে শেষ করে দিবে। এগুলো বুঝবে কিভাবে যে আমার তিনটা ওয়েবসাইট আমার নিজের জন্য বলছে? আপনি একই সার্ভারে হোস্ট করবেন না, আপনি যখন ওপেন করবেন ওরা ট্র্যাক করে ফেলবে। না, আমি তো একটু বেশি কিছু জানি না, যেমন আমি ফর এক্সাম্পল আমি বলি আপনাকে, আপনার কোশ্চেন হচ্ছে, আচ্ছা উনি একটা ভালো কোশ্চেন করছে, এটাকে অ্যাকচুয়ালি কি বলে জানেন, এটাকে বলে পিবিএন। খেয়াল করেন সবাই, পিবিএন, ইট ইজ কল্ড প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এটা এক সময় খুব পপুলার একটা ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক ছিল। এসইও কিন্তু তিন ভাবে করে, ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট। ব্ল্যাক হ্যাট মানে হচ্ছে যেমন নাম আর কি, আনএথিক্যাল সব কার্যক্রম, চুরি, সহজ কথা, বুঝতে পারছেন? আপনি উইদিন 1 মান্থ র্যাঙ্কিং এ চলে আসবেন ব্ল্যাক হ্যাট এসইও এরা। ঠিক আছে, এখন আমি আপনার কোশ্চেনে আসি। এখন আওয়াল ভাই রাইট, যেটা বলছে যে আওয়াল ভাইয়ের 3টা ওয়েবসাইট আছে, এ বি সি। এখন এ বি সি ইন্টারলিঙ্কিং করতেছেন আওয়াল ভাই, রাইট? এটাই তো বলতেছিলেন আপনি, ইন্টারলিঙ্কিং। এ ইজ গিভিং, খেয়াল করেন সবাই, এটা ইম্পর্টেন্ট, গিভিং লিঙ্ক টু বি। বি ইজ গিভিং লিঙ্ক টু এ। A and B is giving link to C. C is giving link to A, B. ঠিক আছে? All these websites will be penalized as soon as Google tracks it. তখন এই যে আপনি এই কাজটা করতেছেন না, এখানে গুগল যখন ক্রল করবে, ক্রল করে দেখবে যে 3টা ওয়েবসাইট একটা আরেকটাকে এইরকম ভাবে লিঙ্ক দিচ্ছে, তখনই ওরা পেনাল্টি দিয়ে দিবে, কারণ এটা ন্যাচারাল না। বুঝতে পারছেন? এই সিনারিওটা কিন্তু ন্যাচারাল না। একটু অপশন স্যার, আমরা যদি ভিন্ন ভিন্ন সার্ভার থেকে স্যার যদি ব্যাকলিং গুলো দেই, স্টিল এখানে একটা জিনিস দেখেন, এ বি সি 3টা ওয়েবসাইট 3 জনকে এত সুন্দর করে লিঙ্ক করতেছে, করতে পারে না স্যার, না করতে পারে না। গুগল এগুলো জানে, হ্যাঁ গুগল এগুলো জানে। এই 3টা যে ন্যাচারাল না, গুগল এটা বুঝে যাবে। স্যার পরে নিয়ে দিল সিকে, সি দিল পিকে। এই 3টা যখন 3টাই লিঙ্ক দেখেন, এই 3টা ওয়েবসাইটেরই লিঙ্ক 3টা ওয়েবসাইটে যখন গুগল পাবে একটা আরেকটার সাথে কানেক্ট করতেছে, তখনই গুগল পেনাল্টি দিয়ে দিবে। যদি আরো লিংক থাকে, মানে শুধু এইটাই লিংক তা না, হ্যাঁ, বা মাল্টিপল ওয়েবসাইটে লিংক থাকতে হবে, এগুলোও থাকতে হবে, তখন কি তাদের- তখনও লিঙ্ক পেনাল্টি দিতে পারে। কারণ আছে, কারণ কি জানেন, গুগল কিছু জিনিস চেক করবে, সেটা হচ্ছে এবিসি এই 3টা ওয়েবসাইটের ওপেনিং ডেট কবে। আওয়াল ভাই খেয়াল করেন, এই 3টা ওয়েবসাইট কবে ওপেন করছে, এইচ কত এই 3টা ওয়েবসাইটের, এই 3টা ওয়েবসাইট কোন ইমেল অ্যাড্রেস দিয়ে ওপেন হয়েছে, কোথা থেকে ডোমেন কিনছে, এগুলো সব ম্যাচ করবে। আচ্ছা, তার মানে আমার জন্য একটা ওয়েবসাইটই যথেষ্ট। আপনি মাল্টিপল ওয়েবসাইট করেন, আপনি এবিসিডি করেন, মাল্টিপল ওয়েবসাইট করলেন, মাল্টিপল বিজনেস করেন, বাট এটা করতে যাবেন না, মানে লিংকগুলো একটা সাথে আরেকটা কানেক্ট করব। এইটা করতে যাবেন না।
এটা করতে গেলে প্রবলেম আছে, তাহলে আমার অনেকগুলো ওয়েবসাইট খুলে তো কোনো লাভ হইলো না। লাভ হচ্ছে না অ্যাকচুয়ালি, মানে এসইও পারপাসে লাভ হবে না। আপনি ধরেন ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন সেটা অন্য কথা, বাট এসইও পারপাস এই যে এই সিনারিও যেটা বললেন এটা হচ্ছে ব্ল্যাক হ্যাটের একটা টেকনিক, এটাকে বলা হয় পিবিএন, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। আগে কি করতে পোলাপান জানেন, সেটা হচ্ছে যে এরকম একসাথে 20-25টা ওয়েবসাইট খুলতো, খুইলা ধরেন আপনি এসইও সার্ভিস দিচ্ছেন, আমি আপনার ক্লায়েন্ট, আপনি আমাকে বললেন যে আপনি আমার ওয়েবসাইট 1 মাসের র্যাঙ্কিং এ নিয়ে আসবেন। আপনি কি করবেন, আমার ওয়েবসাইট নিয়ে আমার ওয়েবসাইটের লিংক আপনার যে 20-25টা ওয়েবসাইট আছে সব কয়টাতে বসায় কন্টেন্ট দিয়া র্যাঙ্কিং এ নিয়ে আসবেন আপনি এনি হাউ। তারপর কি হবে, গুগল এটা ট্র্যাক করবে, গুগল ট্র্যাক করার পরে আপনার আমার ওয়েবসাইট যে আমি যে আপনার ক্লায়েন্ট, আমার ওয়েবসাইট শেষ। একটা ওয়েবসাইটে কয়টা পেজ ওপেন করা যায়? as much as you want, 1 থেকে 1000, 1 লাখ। মানে ফেসবুকের মতো। কার যেন কোশ্চেন ছিল? হ্যাঁ পারভেজ ভাই। স্যার র্যাঙ্কিং ফ্যাক্টরের প্রথম অবস্থানে ছিল ভিজিটর স্যার। র্যাঙ্কিং ফ্যাক্টর অ্যাকচুয়ালি প্রথম বা শেষ অবস্থা বলতে কিছু নেই, আপনি এটা মানে কোন মানে একেবারে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি এভাবে আপনি সেট করতে পারবেন না। তারপর স্যার মানে ভিজিটর তো স্যার একটা ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। তাহলে স্যার সোশ্যাল মিডিয়া দিয়ে কোনো ভিজিটর আসছে আগে ধরতো, এখন ধরে না গুগল। সোশ্যাল সিগন্যালস এখন ধরে না। ফেসবুক থেকে আপনি প্রতিদিন যত ভিজিটর পান ওইটাকে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ধরবে না, ভিজিটর হিসেবে কাউন্ট করবে, র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ধরবে না। ওইটার জন্য আপনাকে কোনো ক্রেডিট দেবে না গুগল। গেট ইট? এটাকে বলা হয় কি, সোশ্যাল মিডিয়া লাইক টুইটার, ফেসবুক, লিঙ্কডইন থেকে যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে। কি প্রবলেম ভাইয়া? আস্ক কোশ্চেনস টু মি, অলরাইট? স্যার উনি বলতেছে হ্যাঁ উনি একটা ওয়েবসাইট খুললো, হ্যাঁ, খুলে উনি লিংকডইন দিয়ে একটা ওয়েবসাইট ধ্বংস করে দিল। একটা ওয়েবসাইট খোলার পরে উনি একটা লিংক দিয়া এরকম আকাম কুকাম করে আপনি ওয়েবসাইট বন্ধ করে দিতে একটা যাচ্ছেন। ভালো এটাকে বলে নেগেটিভ এসইও। এটা করা যায়, করা যায়। ডুয়েবল। বুঝিনি স্যার। এটা হলো নবী টাকা পয়সা পাবো না। না এটা কি করে, ফর এক্সাম্পল আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করছি 2016-তে। আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতাম, তখন আমি সবে জব করা শুরু করছি, নর্ডিক সফট। এটা হচ্ছে ফিনল্যান্ডের একটা সফটওয়্যার কোম্পানি। ওইখানে আমাদের একটা প্রোডাক্ট ছিল যে প্রোডাক্টকে নেগেটিভ এসইও করে ডাউন করে দিচ্ছিল গুগল, আমাদের পেনাল্টি দিয়ে। তখন আমি এসইও সবে শুরু করছি, বুঝছেন? তো আমাদের একটা ওয়েবসাইট ছিল, ওই ওয়েবসাইটকে হঠাৎ করে র্যাঙ্কিং আনে, একেবারে কিওয়ার্ডে প্রথম পেজে প্রথমে ছিল আমাদের ওয়েবসাইট। উইদিন 1 উইক আমরা দেখি যে আমাদের ওয়েবসাইট সার্চ রেজাল্টেই নেই, প্রথম পেজে তো দূরের কথা, রেজাল্টেই নেই। কি হয়েছে চেক করে দেখলাম, গুগল আমাদের নোটিফিকেশন দিয়ে রাখছে যে আমাদের পেনাল্টি দিয়ে রাখছে। পরে আমরা যখন রিভার্স সার্চ করছি দেখছি যে আমাদের ওয়েবসাইটের লিংক এমন সব জায়গায় দেওয়া আছে যেখানে আমরা কোনোদিনও লিংক দিইনি। অ্যাডাল্ট সাইট, আপনার গেমলিং সাইট, বিভিন্ন জায়গায় আমাদের লিংক পোস্ট করা। এই কাজটা করছে কারা? এটা একটা ইন্ডিয়ান কোম্পানি করছে। কিন্তু ওরা আপনাদের অ্যাক্সেস নিল কিভাবে? আমাদের অ্যাক্সেসের তো দরকার নাই, আমার ওয়েবসাইট লিংক আছে না। তাহলে আপনারা মনিটর করে দিবেন স্যার। ব্যাকলিংক দিয়ে এরকম একটা ইয়ে আছে। তাহলে ওরা আমার ক্ষতি করবে ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, আমাদেরকে আউট অফ কম্পিটিশন, মার্কেট থেকে আউট করার জন্য কাজটা করছিল। তাহলে এটা তো আমার ওয়েবসাইটটা তো প্রোটেক্টেড হলো না। আপনার ওয়েবসাইট এই যে এই ক্ষেত্রে আপনাকে সবসময় মনিটরিং এ রাখতে হবে যে আপনাকে কারা কারা ব্যাকলিং দিচ্ছে। আমি তো এটা মেনশন মানে মনিটরিং করতে পারবো যে আমার এক্স্যাক্টলি, হ্যাঁ এটা আমি দেখাবো আমি একটু পরে। আচ্ছা, হ্যাঁ যদি দেয় সেক্ষেত্রে আমি যদি ফাইন্ড আউট করতে পারি যে এই ফালতু ওয়েবসাইটগুলো আমাকে রেফার করতেছে, হ্যাঁ। আমি ওদেরকে ব্লক করে দিতে পারবো। হ্যাঁ, খুব ইজিলি একটা ক্লিকের মাধ্যমে। পারভেজ ভাইয়ের কোশ্চেন ছিল না, বলেন। স্যার আপনি বলছিলেন স্যার যে আমি যদি আমার ওয়েবসাইটকে ব্যাকলিংক না করি, এক্সটার্নাল লিংকিং না দিই, তাহলে স্যার আমার ওয়েবসাইট র্যাঙ্কিং আসবে না স্যার। হ্যাঁ, এর আগে আপনি একদিন বলছিলেন স্যার আমি যে এটা দিয়ে ব্যবসা করতেছি গুগল জানতে পারলে পানিশমেন্ট দিবে স্যার। বুঝি নেই আপনার কোশ্চেনটা। স্যার আপনি আজকে বললেন যে স্যার আমি যদি আমার ওয়েবসাইটে কোনো হ্যাঁ। ওয়েবসাইটকে ব্যাকলিংক না দেই, হ্যাঁ। এক্সটার্নাল লিংকিং না দিলে আমার ওয়েবসাইট র্যাঙ্কিং আসবে না স্যার। হ্যাঁ, স্যার আরেকদিন বলছিলেন স্যার আমি যদি ওই যে ব্যাকলিংক দেওয়ার মাধ্যমে স্যার কোনো টাকা পয়সা লেনদেন করি, তখন গুগল জানতে পারলে স্যার পানিশমেন্ট দিবে স্যার। হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ফর এক্সাম্পল আমাকে এখানে আসি, এখন ধরেন অমনিকিক পিপল ম্যাগাজিনকে ব্যাকলিংক দিচ্ছে টাকা নিয়ে, ধরে নিলাম পিপল ম্যাগাজিন অমনিকিকে কন্ট্যাক্ট করে বলছে যে ভাই তোরে $100 দিতেছি, তুই আমার এখানে মেনশন করে দে, লিংক দিয়ে দে একটা। এইভাবে কিন্তু লেনদেন হয়, $50, $100, $200, $1000, $5000ও দেয় একটা লিংকের জন্য। একটা লিংকের দাম কিন্তু $5000ও আছে, ট্রাস্ট মি। হ্যাঁ,
আপনি ধরেন ফোর্বস থেকে লিঙ্ক দিবেন, forbes.com ওয়ার্ল্ডের রিনাউন্ড ওয়েবসাইট, রয়টার্স, ধরেন আপনি বিবিসি থেকে লিঙ্ক দিবেন, তো ওইটা কি 100-200 দিবে আপনাকে? না। যেটা হলো যে ভাই বললো যে যদি আমরা চাই যে একটা ওয়েবসাইটকে আমরা হচ্ছে যে আমরা ব্যান করে দেওয়ার জন্য হ্যাঁ। ব্যাড লিংক যেটা বলে দিব, কথা হলো জাস্ট এক্সাম্পল আমার একটা ওয়েবসাইট আছে যেটা ভালো, এখন ধরেন 10 সবাই এই গ্রুপ পাশে যা আছে সবাই মিলে বিভিন্ন বিভিন্ন পিসিতে গিয়ে সবাই ব্যাড লিংক দিতেছে। এখন উদাহরণস্বরূপ স্যার আমি কত সময়ের মধ্যে আমার ওয়েবসাইটটা মনিটর করবো যে এই সময়ের মধ্যে মনিটর করলাম যে ওরা আমার ব্যাড লিংক দিচ্ছে, আমি তাদের সাথে সাথে রিমুভ করলাম বা ব্লক করলাম, তখন শুনেন, আমার আপনাকে আপনার ওয়েবসাইটকে ধরেন ব্যাকলিংক এভাবে প্রতিদিন দিতেছে, সবাই টার্গেট করে রাখছে আপনার ওয়েবসাইটকে, ঠিক আছে? আপনার মাস্ক উপরে আপনার ওয়েবসাইটকে আমার মাস্ক পড়ে যায় কজ আমি কন্টিনিউয়াসলি কথা বলতেছি, ঠিক আছে? আপনার ওয়েবসাইটকে কন্টিনিউয়াসলি ব্যাকলিংক দিতেছেই মানে এই না যে আপনি পেনাল্টি খেয়ে যাবেন। টাইম লাগবে, গুগল টেক সাম টাইম, কয়েক মাস সময় লাগে। আমি যদি সাথে সাথে রিমুভ করে দিই ওই ব্যাকলিংক গুলো তাহলে কি আমার কোনো ক্ষতি হবে? আপনি যদি কয়েকদিন পরও রিমুভ করান প্রবলেম নাই, এমন না যে আপনাকে সাথে সাথে করতে হবে, বাট উইকলি বেসিসে আপনাকে এটা মনিটর করতে হবে স্যার কারণ যে উল্টাপাল্টা লিক পাচ্ছেন কিনা আপনি। গেট ইট? স্যার আমার বিষয়টা স্যার কোনটা? আমি তো টাকা পয়সার বিষয়টা স্যার। এখন টাকা পয়সার বিষয় কি আমি বুঝি নাই আপনার কোয়েশ্চেন। স্যার মানে স্যার এটা কতজনকে আমি ব্যাকলিংক দিতে পারবো? টাকা নিয়া জি স্যার। আপনি যতজনকে ইচ্ছা ততজনকে দিতে পারেন, বাট এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, গুগল এটা অ্যাপ্রিশিয়েট করে না, বুঝতে পারছেন? যদি গুগল এটা ট্র্যাক করতে পারে, যেমন গুগল রিসেন্টলি একটা পলিসি লঞ্চ করছে, সেটা হচ্ছে লিঙ্ক দেওয়ার সময় আপনার গুগলকে মেনশন করে দিতে হবে যে এটা প্রিমিয়াম লিঙ্ক বা প্রাইসড বা বিজনেস লিঙ্ক কিনা। আদারওয়াইজ কি করবে, বিজনেস লিঙ্ক হলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সেটাকে আবার গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ধরবে না। ধরেন এটা আপনি অ্যাজ আ কন্টেন্ট অ্যাড করছেন, এটাকে পিপল ম্যাগাজিনের জন্য গুগল একটা ব্যাকলিঙ্ক হিসেবে ধরবে, কিন্তু যদি আপনি বলেন যে আপনি টাকা দিয়ে এটা করছেন, পিপল ম্যাগাজিনের এই লিঙ্কটাকে গুগল আর ব্যাকলিঙ্ক হিসেবে ধরবে না, প্রমোশন হিসেবে ধরবে। স্যার আমি যদি না বলি তাহলে তো ওরা জানতেছে না, বাট ইনকেস যদি গুগল ধরেন জেনে পেত, ইনকেস ধরে নেন কোনোভাবে গুগল ট্র্যাক করতে পারছে এটা, তাইলে প্রবলেম আছে। চেক করবে কি? আমরা তো লেনদেন আসতেছি। করব স্যার অন্যভাবে। হয় না, আমি জাস্ট বলে রাখতেছি আপনাদের, আমি নিজেও লিঙ্ক বেচা কেনা করছি ভাই। এটা আমার যেটা মনে হচ্ছে আমার ফার্স্টে যে গুগল আমরা ধরে নিলাম যে এটা অনলাইন অ্যাডভার্টাইজিং, হুম এখন যারা সার্চ করতেছে হুম আমরা যে কিওয়ার্ড ভলিউম বা হুম। সার্চ করলাম, এখন কেউ সার্চ করতেছে না হুম আমার যে প্রোডাক্ট এটা এত বেশি পপুলার না, হুম কিন্তু জনগণ ইউজ করে, হুম আমি এই প্রোডাক্টগুলো যারা সার্চ করতেছে না হুম। তাদের কাছে বিক্রি করবো কিভাবে বা তাদের কাছে এই অ্যাড আমি পৌঁছাবো কিভাবে? যারা সার্চ করতেছে না না তাদের কাছে, লাইক ফর এক্সাম্পল এখানে দেখেন, সবাই খেয়াল করেন জিনিসটা, ভাইয়ের কোশ্চেনটা ভালো। সেটা হচ্ছে এই যে সার্চ ভলিউম গুলো দেখতেছেন না, এটা হচ্ছে যারা সার্চ করতেছে তাদের ডাটা। যারা সার্চ করতেছে না তাদের আপনার প্রোডাক্টের দরকার নাই, তাদের কাছে আপনি যাবেন কেন? আচ্ছা এখন গুগল জিনিসটা ওইভাবে রাখে। আচ্ছা মানে আমি বলতেছি এইটাই স্যার যে অনেক জিনিসই আছে যেগুলো আমরা গুগলে ম্যাক্সিমাম সার্চ করি, হ্যাঁ যেমন আমাদের একটা টি-শার্ট লাগবে আমরা কখনোই যাই মনে করি না, এটা সার্চ হয়। আপনি টি-শার্ট বাদ দিলাম আমি লুঙ্গি কিনবো, কিন্তু লুঙ্গি কেনার জন্য কিন্তু স্যার ওয়েবসাইটে আমি কখনো সার্চ করি না। অনেকে যায়, আচ্ছা অনেকে যায়, সব কিছু সবাই যাবে না, অনেকে। লাইক ফর এক্সাম্পল আমি বলি আপনাকে, ধরেন আপনি এই টাইপের কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলেন, আপনি 5-10 হইলেও সার্চ ভলিউম দেখবেন, মানে মিনিমাম রেঞ্জটা থাকবে থাকবেই। কিন্তু যদি 0 দেখেন, দ্যাট মিন্স ওই কিওয়ার্ড নিয়ে কেউ সার্চ করতেছে না, ওটা নিয়ে আপনার কাজ করা দরকার কি? আমার তো এক্সপেক্টেশন প্রোডাক্ট আর কিওয়ার্ড সেম না, জিনিসটা খেয়াল করেন। আপনার প্রোডাক্ট ধরেন লুঙ্গি, এইটা নিয়ে অনেকগুলা কিওয়ার্ড থাকতে পারে, ব্যাড লুঙ্গি, গুড লুঙ্গি, বাই লুঙ্গি, হোয়াট এভার দ্যাট ইজ, ইয়া a lot of keywords could be there, ঠিক আছে, সমস্যা নেই। অনেক ধরনের কিওয়ার্ডস থাকতে পারে, আপনার কিওয়ার্ডস নিয়ে কাজ করতে হবে। কিওয়ার্ডস এর যদি সার্চ ভলিউম 0 থাকে, ওটা নিয়ে আপনার কাজ করার দরকার নেই। হ্যাঁ একটা কথা হচ্ছে এই যে আমরা এসইও ক্লাস করতেছি, হ্যাঁ এসইও শিখতেছি, হ্যাঁ এখন আমি যে আমার নিজের ব্যবসার জন্য না আমি জব করব, হ্যাঁ এখন
ওরা ওরা আমাকে কি দেখে বুঝবে যে হ্যাঁ আমি এসইও পারি বা আপনাদের এসইও পারতে পারতে কমপক্ষে 2 বছর টাইম লাগবে, কমপক্ষে 2 বছর সময় লাগবে, ট্রাস্ট মি। আমরা একটা নিজের আমার ইনকাম করতে পারবো। ইনকাম করতে পারা আর এসইও পারা দুইটা ডিফারেন্ট জিনিস। আপনি এমবিবিএস কমপ্লিট করে আপনি জবে ঢুকে যেতে পারবেন, রোগী দেখা শুরু করবেন, এর মানে এই না যে আপনি ডাক্তার হয়ে গেছেন। এক মিনিট, ইন্টার্ন করতে হবে, সিনিয়র ডাক্তারদের আন্ডারে থাকতে হবে, সার্জারি করতে হবে, তারপর আপনি ডাক্তার, আপনাকে মানুষ চেনা শুরু করবে। লাইকওয়াইজ ডিজিটাল মার্কেটিং, আপনারা ইনকাম করতে পারবেন অবশ্যই, জব পাবেন, জব করতে পারবেন। যেমন আপনি যেটাকে বলেন, আপনি বিগিনার লেভেলে এসইও প্রফেশনাল হিসাবে কাজ করতে পারবেন, বাট অ্যাডভান্স লেভেলে যেতে যেতে 2 বছর সময় লাগবে। কিন্তু এই বিগিনার লেভেল শুরু করা সম্ভব? হ্যাঁ, আফটার কমপ্লিটিং অফ কোর্স, 100%। স্যার যেমন যে Xiaomi নতুন যে লোগোটা লঞ্চ করছে, Xiaomi যে স্যার নতুন যে লোগোটা লঞ্চ করছে সেম প্রাইস এবার যে বানাইছে ও তো অনেক প্রফেশনাল। হ্যাঁ, কি হয়েছে এখন আমি বুঝি নাই, কিসের সাথে কি মিলাইলেন? এক্সাম্পলটা কেন আসলো? মানে যে প্রো একজন মানে হ্যাঁ। লেভেলের একজন বিগিনার লেভেলের হ্যাঁ, বিগিনার লেভেলের যে কাজটা যে করে ওর সেম কাজটাই করে বাট ভ্যালুটা কম থাকে। আপনি কিভাবে জানেন যে স্বামীর লোগো যে বানাইছে সে অনেক বেশি প্রফেশনাল? এমনও হতে পারে যে সে প্রো, তার একেবারে জুনিয়র লেভেলের কোনো এক্সিকিউটিভদের দিয়ে বলছে যে লোগোটা বানায় দেয়। গেট ইট? আপনারা কোর্স শেষ করার পরে সবাই জবও করতে পারবেন, এই লাইনে কাজও করতে পারবেন, বাট প্রো লেভেলে যেতে হলে এগুলা শুনেন প্র্যাকটিক্যাল ব্যাপার। ডিজিটাল মার্কেটিং টোটালি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিতে হবে আপনাদের, বুঝতে পারছেন? সাইট নিয়ে কাজ করতে থাকবেন, পেনাল্টি খাবেন, ওখান থেকে রিকভার করবেন, তারপর যে আপনারা একটা স্টেজে যা যাবেন। স্যার পেনাল্টি থেকে রিকভার এটা কি আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড? আছে, অফকোর্স, আমি সব দেখাবো। আমাদের কোর্স তাহলে লঞ্চ করব মানে ডিউরেশন কত দিন পর্যন্ত হবে? আমার দেখতে হবে আর কয়টা ক্লাস আছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর যে ডেফিনিশনটা শিখছি স্যার, কোন প্রোডাক্ট সম্পর্কে এক্সপেকটেশন তৈরি করা মার্কেটিং। হাফ ডেফিনিশন বলতেছেন আপনি। ডিজিটাল মার্কেটিং এর ডেফিনিশন আমি যেটা বলছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে আপনার টার্গেটেড কাস্টমার যারা মার্কেটে, সেখানে তাদের মাঝে এক্সপেকটেশন তৈরি করা ডিজিটাল টুলস ইউজ করে এবং সেটা ফুলফিল করা ডিজিটাল টুলস ইউজ করে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে স্যার আমরা আমার যদি আমার প্রোডাক্ট যদি কেউ সার্চ না করে তাহলে স্যার আমি তার মধ্যে আপনার প্রোডাক্ট সার্চ করবে তো এক্সপেকটেশন কোন প্রোডাক্ট সার্চ করবে? আপনি এমন কি প্রোডাক্ট আনবেন যেটা সার্চ হয় না? কে বলছে লুঙ্গি সার্চ হয় না? করে দেন। লুঙ্গি দিয়ে হয়তো সার্চ হয় না, মেন্স ক্লোথিং দিয়ে সার্চ হতে পারে, মেন্স হোম ক্লোথিং দিয়ে সার্চ হতে পারে। কোন প্রোডাক্ট দিয়ে সার্চ হয় না? আপনি এমন কি প্রোডাক্ট বানাইতেছেন বা বানাবেন যেটা নিয়ে মনে করেন এখন পর্যন্ত যেটা নিয়ে মানুষ সার্চ করে নাই? আর ইউ গোইং টু ইনভেন্ট সামথিং? আপনি তো ইনভেন্ট করতেছেন না কিছু, না, ইউ মে বি ডিসকভারিং সামথিং, রাইট? আচ্ছা, স্যার হতেই পারে আবিষ্কার, তো সেটা একটা ক্যাটাগরিতে তো পড়বে। আপনি ধরেন লাইক ইলন মাস্ক ইলেকট্রিক কার আনতেছে, ওটা তো কার, রাইট? ওটা তো কার। আপনি একটা প্লেন বানাইলেন নতুন, ওটা তো একটা প্লেন, গেট ইট? অলরেডি এক্সিস্টিং। এখন আপনি টাইম মেশিন বানায় ফেললেন, সেটা ডিফারেন্ট কথা। বুঝতে পারছি পারভেজ ভাই? হ্যাঁ, টাইম মেশিন দিয়েও কিন্তু সার্চ আছে। গভর্নমেন্ট হ্যাঁ, গভর্নমেন্ট ওয়েবসাইট গভর্নমেন্ট ওয়েবসাইট এসইও গভর্নমেন্ট ডাজন্ট কেয়ার না, ওগুলা নিয়ে গভর্নমেন্ট এত বদার না, তো কোনো র্যাঙ্কিং আসে না। ওগুলো নিয়ে কোনো গভর্নমেন্ট বদার না তো। আর না, আপনি .gov ডোমেন যখন নিবেন, গভর্নমেন্ট ওয়েবসাইটে দেখবেন .com না, কিন্তু .gov থাকে, তখন অটোমেটিকলি ওটা র্যাঙ্কিং এ চলে আসবে। .gov তো আপনি আমি নিতে পারবো না, নাম ধরে স্যার সার্চ করি। এটা হ্যাঁ, ওটা ভেরিফাই করতে হয় যে আপনি গভর্নমেন্ট। আচ্ছা, আপাতত হ্যাঁ ভাই, আমি যখন অমনিক্লিককে একটা ব্যাকলিংক দিচ্ছি পিপল ম্যাগাজিনকে, আমি পিপল ম্যাগাজিনকে বলছি ব্যাকলিংক। হ্যাঁ, পিপল ম্যাগাজিনের কাছে এটা ব্যাকলিংক, আর অমনিকিকের জন্য এটা হচ্ছে এক্সটার্নাল লিংক। কিন্তু
আমি যদি মানে ইন্টারনাল লিঙ্কিং হ্যাঁ এক্ষেত্রে কি কোনো ব্যাকলিঙ্ক থাকবে না? হ্যাঁ ইন্টারনাল, এটা হচ্ছে ইন্টারনাল ব্যাকলিঙ্কিংও বলতে পারেন, ইন্টারনাল লিঙ্কিংও বলতে পারেন, যে আপনি নিজেকে নিজেই ব্যাকলিঙ্ক দিচ্ছেন। এটা একটা দুইটা পর্যন্ত ঠিক আছে, আর এটা দরকারও, গুগল এটাকে অ্যাপ্রিসিয়েট করে, বাট এটা আপনাকে খুব বেশি হেল্প করবে না। এটা তো আমার ব্যাকলিংক হিসেবে কাউন্ট হবে না। এটা আপনার না, ওইভাবে কাউন্ট করবে না। ঠিক, গুড, ক্লিয়ার। আর কোনো কোয়েশ্চেন আছে কারো এটা নিয়ে? আচ্ছা, আমি নেক্সট টপিকে যাচ্ছি। আমি এই রেকর্ড